তো এভরিথিং ওকে আই গেস। ইয়া কর, প্রথমে একটা ইন্ট্রো দেই যে হ্যালো দেশের মানুষজন, যে এই র্যান্ডম স্যাটারডেতে আপনাকে স্বাগতম নাকি। ইন্টু দে না ইন্ট্রো টিন্ট্রো লাগবো না, জাস্ট র্যান্ডম, কারণ আমরা র্যান্ডম হয় ইন্টারভিউ লাগবে না just শুরু করে দে তো আজ কি কি নিয়ে কথা বলা যায়, কি টপিক নিয়ে কথা বলা যায়? শুরু হয়ে গেছে মনে কর কি অবস্থা হ্যাঁ হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তোর তো পুরো নুরানি লাগতেছে বুঝলাম না থ্যাংক ইউ। সব জায়গায় পবিত্রতার ছড়াছড়ি। হ্যাঁ বুঝি নাই মানে না মাত্র একটু মুখে একটু হালকা ময়শ্চারাইজার মারছি, যে মুখে আবার একটা ব্রণ উঠছে, এর লেগে একটু ইয়েও লাগতেছে, আনইজিয়াও লাগতেছে। ব্রাউন খাবার ইয়া ইউজ করতে পারোস ব্রাউন উঠলে মুখে ওই যে হ্যাঁ হ্যাঁ, আমার তো ব্রাউন উঠে না ব্রাউন উঠলে কি আর নখ দিয়ে খুঁচাইস না খুঁচাইলে দাগ হয়ে যায় প্লাস দাগ একটা হইয়া ইয়া ইয়ে হয়ে আছে যায়। হ্যাঁ হ্যাঁ, তোর দেখা যাচ্ছে ইয়া আছে এটা ইউজ করতে পারোস ওই যে দাইসুর থেকে নাকি ওই যে গোল লাগাই দেয় ডাইসো বা স্টিকারের মতো। অলিভিয়াং এ হ্যাঁ স্টিকার আছে এগুলো হ্যাঁ লাগাই দেয় এটা এটা আমি ইউজ করতাম অনেক। আমি তো যখন প্রথম আইলাম কোরিয়াতে তখন তো ভালোই আসিল। তো এখন গেছে গা অলমোস্ট নাই বলা যায়। হ্যাঁ, খালি একটু ব্লগ বলে রয়ে গেছে। এটা হয়তো এটা ট্রিটমেন্ট করায়নি উনি। তবে ছেলে মানুষ তো অত লাগে না আসলে। এগুলা এই যে প্রত্যেক গর্ত আছে এখানে আর কি, হালকা হালকা পরে করাই নেবো। কোরিয়া তো বেস্ট ইয়ে লেগে ট্রিটমেন্ট থেকে। পরে কি অবস্থা তোর প্রজেক্ট কাজ কাম কতদূর সবকিছুই ভালোই চলতেছে। আহ মোটামুটি যাইতেছে। আর কি অবস্থা, ভিডিও পাবলিশিং কবে থেকে করবি? নেক্সট মান্থ থেকে নাকি? নেক্সট মান্থ থেকে করার প্ল্যান আছে কারণ কি আমার এডিটিংটা আমি নিজে প্ল্যান করতেছি কিভাবে করা যায় কারণ কি আমার প্রথম চিন্তা হলো অ্যাটলিস্ট 3টা ভিডিও আর কি রেকর্ড করা 3টা থেকে 5টা ভিডিও রেকর্ড করুন কই না ধর আমার যেটাই ভিডিও এইটাই ভিডিও আর কি ধর কে ধর আমি একটা ভিডিও সিলেক্ট করবো যে এটা আর কি আমার ফেভারিট কে সব থেকে ভালো করছে এই ভিডিওটা তো ওই ভিডিওটা সিলেক্ট করা আমি অলরেডি করছি টপিক গুলো অলরেডি তো আমি ভিডিও রেকর্ড এখন সবগুলো করি নাই একটা করছি ওইটারে প্রথমে ওই বেস্ট যে ভিডিওটা আছে ওটা কিভাবে করছে ওইটার মতো করে আর কি রিক্রিয়েট করার ট্রাই করবো ডিফারেন্ট ফুটেজ টুটেজ দিয়া একটু মিক্স দিয়া তো ওইটার মতো করে যে ভিডিওর মূলত হলো যে পেজটা ঠিকঠাক করব যে স্মুথ ওটার মতো করে করা ট্রাই করব দেখি কি হয় তাহলে আর কি কি হইব আমার আর কি নিজের শিখাও হইব প্লাস নিজের একটা অরিজিনালিটিও বেরোবো আস্তে আস্তে হ্যাঁ, দেখি কি হয় তবে আর কি ইয়ের থেকে হইতেছে যে প্রোডাকশন বেশি করাটা মনে হয় বেশি ভালো। কারণ যত বেশি প্রোডাকশন এবং তত বেশি পারফেক্ট হবে হ্যাঁ খুব তাড়াতাড়ি। কারণ কি আমার এখন তো ধর টার্গেট শুধু কন্টেন্ট যেমন না আমার ধর তুই যেটা কিছু শিখাস প্রোডাকশন বেশি হলে কি হবো যে আমার কোন কোন জায়গায় প্রবলেম আছে স্টোরি টেলিং এ কোন কোন জায়গায় হুম কিভাবে হুম কথা কইলে আরো কিভাবে বেটার ভাবে বলা যায় এগুলো ঠিক মানে আস্তে আস্তে ঠিক হইব করতে করতে হুম হুম। প্রোডাকশনও করুম প্লাস এডিটিংটাও আমার আর কি ফুল স্কেলে শিখার ইচ্ছা আছে আবার অনেক অনেক ক্রিয়েটর আছে যে যেগুলা হইতেছে একটু ভালো হয় না তেমন, ওগুলা কিন্তু কাইটা দেয় ইউটিউব থেকে, ইউটিউব চ্যানেল থেকে পরে যখন বেটার করা শুরু করে। আগের যেগুলা হইতেছে দেখা গেছে যে না এই ভিডিও না রাখলেও চলবো, তখন কাইটা দেয়। অনেকে রাখে আবার অনেকেও কাইটা দেয় আর কি, এরকমও করে অনেকে। হুম হুম সেটাই আস্তে আস্তে হইব তো ইয়ে আছে না কি জানি দেখলাম টুইটারে যে you keep losing and losing and losing and then all of a sudden one day you start winning and you never stop তো হুম, আর কি হ্যাঁ বল সেটাই আর কি। উইনিং হইতেছে যে আগে
যে আমরা যে কারেন্ট যে বা উইনিং এর আগে যে অ্যাকশন গুলা নেই, এই অ্যাকশনের একটা অ্যামাউন্ট হইতেছে যে উইনিং। তো ওই হঠাৎ করে যখন রেজাল্টটা পাওয়া শুরু হয় তখন আর কি দেখা যায় যে না আসলে এটা একটা ওভারনাইট সাকসেসের মতো মনে হয়। কিন্তু এর আগে হইতেছে যে অনেক স্টেপ আসলে নেওয়া হয়েছে বা ইতি হয়েছে, এরা আর কি ওভারলোক করে মানুষে, এরা দেখে না যে সেটাই। এটাই হয় মেনলি আর কি। তো তুই মোটিভেশন নিলে কি করস মানে মেনলি তো অনেক আমি দেখা গেছে যে অনেক সময় এরকম হয় যে রিলস দেখতেছি, তো এমন একটা ভিডিও আইলো শরীর মানে গরম হয়ে গেল না তো মানে মনে হয় যে না আমার দ্বারা এখন সব হইব, হাইটা হ্যাঁ, কমে গেলে। এখনই খাই ফেলাম আর কি সবকিছু। পরে হইতেছে যে কত দিকে একটু মানে দেখতে গাড়ির ছবি টবি আহে, ভালোই লাগে। পরে আর কি মানে এইসব ভিডিও দেখি, ভালো লাগে যখন একটু ডিপ্রেস ডিপ্রেস ফিল হইতেছে, না একটু দেখলাম। মোটিভেশন জিনিসটা কি, আমি যেটা বুঝলাম যে উম, মানে আমরা চিন্তা করি কি আমাদের আর কি কোনো কাজ করার আগে আগে মোটিভেশন দরকার, যে আগে আমার মোটিভেশন লাগবে এরপর আমি কাজ করবো। আসলে জিনিসটা প্যারাডাইমটা পুরো আর কি ডাইনামিকটা পুরো উল্টা। তুই কাজ শুরু করলে এরপরে তোর মোটিভেশন হবে। আগে আমার আর কি অ্যাকশনটা শুরু করতে হবে। আমি ওইদিকে কি করি, বাসায় এসে শুরু করা দেয়, এরপরে কি মানে জোর করা শুরু করলে কিছুক্ষণ পরে দেখা গেছে যে ভালোই লাগে। হুম, প্লাস একটা মোমেন্টাম পাই গেলে আর কি জিনিসটা ভাল লাগে। আহ, কাজ তো শেয়ারে দেখা চলো। গেছে যে মোমেন্টামের ক্ষেত্রে হইতেছে যে আবার মোটিভেশনের থেকে বেস্ট হইতেছে যে হোয়াইটারে বের করা। যে সাইমন সিনিক যিনি আছে উনি আর কি বলতেছে যে যার ওয়াই যত বেশি স্ট্রং, হে তত বেশি ওই জিনিসটা অ্যাকশনেবল করতে পারে। যেমন এরকম একটা ঘটনা আছে যে ওই একজন বক্সার ছিল, আমার নাম মনে নাই আর কি। তো নকআউট পাঞ্চ খায়ও উনি আর কি উঠা দাঁড়াইছিল। তো তো ওটা ফাইনাল ম্যাচ ছিল, আমার নাম মনে নাই, নাম বলতে পারলে হয়তো আরো ভালো হইতো, সুন্দর লাগতো স্টোরি টেলিংটা। তো তিনি যখন হইতেছে যে ইয়া করছিল, ফাইনালে উঠছে, ফাইনালে ওঠার পরে হইতেছে যে ও তার যে অপোনেন্ট ছিল সে অনেক ফেমাস, অনেক স্ট্রং ছিল। পরে উনার নকআউট পাঞ্চ খায় মানে কেউ সহজে আসলে উঠতে পারে না, এরকম ইয়া হয় নাই কখনোই। তো ওই যে ব্যক্তি, ওই ব্যক্তি আসলে ওই নকআউট পাঞ্চ খেয়ে উঠা গেছিল ওই দিনটা। তো পরে উনি ইন্টারভিউতে বলছে যে এরকম কাহিনী পরে নকআউট পাঞ্চ খায়া উঠছে, দেন পরে হইতেছে ওই অপোনেন্টে হারাইছে ও। তো পরে ওনারা ইন্টারভিউতে জিজ্ঞেস করছে যে এরকম তো হয় না কখনো, তো এটা কেমনে, এই অসম্ভবে কেমনে আসলে সম্ভব হলো? তো পরে উনি বলছে যে ওই দিনকা হচ্ছে যে তার আগের দিন খেলার আগে ওনার আম্মু বলছিল যে আমার ছেলে হইতেছে এই খেলায় আসলে জিতবো, ও জিতবো, ওই ট্রফি ওই ওখান থেকে নিয়ে আসবো। তো ও যখন নকআউট পাঞ্চ খায় তখন ওর মাথায় ওর আম্মুর কথা মনে আসছিল যে আমি যদি আজকে হাইরা যাই তাহলে তো আমার আম্মু হাইরা যাবে, তো হারা যাবে না। তো পরে ওই নকআউট পাঞ্চ খেয়ে উঠেও প্লাস হইতেছে ওই ম্যাচটা ট্রফিটা জিত। এটার মেন হচ্ছে রিজনটা হইতেছে হোয়াই, যে ওর হোয়াই এর স্ট্রং থাকলে, যেমন এই যে এক্সাম আসার আগে কিন্তু আমরা এই যে মানে মোটামুটি 10-12 দিনের মধ্যে বই কিন্তু পুরাটা 2-3 বার রিভাইজ দেওয়া হয়ে যায়, কিন্তু সারা বছর কিন্তু আমরা বইটা শেষ করা হয় না। কারণ হইতেছে হোয়াই আছে স্ট্রং এইদিকে, এর লেগে মোটিভেশন অ্যাকচুয়ালি ওয়ার্ক করে না তেমন। সেটাই। এখানে আবার আরেকটা বিষয় আছে, ইনভায়রনমেন্ট। তো এখানে জেমস ক্লিয়ার উনি বলছে যে যত বেশি ফ্রিকশনটা যত বেশি কমানো যায় তুমি যে কাজটা করবা তার থেকে, যেমন হচ্ছে কেউ যদি কথার কথা আইসাই ধর তুই কথার কথা ভিডিও বানাতে চাস, এখন তুই হুম। ঘরে থেকে বের হওয়ার আগেই এমন একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে হয়ে যাবে যাতে ওই ভিডিওটা রেকর্ড করতে বসতে যাতে অত প্যারা না নেওয়া লাগে, আইসাই হ্যাঁ হ্যাঁ, ঠাস করে রেকর্ড করে অ্যাটমিক ফেলো। হ্যাবিটস এই কথাগুলো বলছে তাই না? অ্যাটমিক হ্যাঁ হ্যাবিটস হ্যাঁ এর ভিতরে যে আর কি এনভায়রনমেন্ট অনেক ম্যাটার করে। যেমন ধর হুম বাংলা হিসাব, ধর তুই একটা বাসায় ধর 3 জন থাকে, 2 জন নামাজ পড়ে, একজন পড়ে না। হুম তো হুম এখন বাসায় আইসা বাসার যে ড্রয়িং রুম আছে এটাতে যদি অল টাইম যায় নামাজটা বিচার নেয়, ওই যে নামাজ পড়ে না ওই যদি অল টাইম আইসা দেখে যে যায় নামাজটা বিচার না, ও কিন্তু একটা টাইম ওর মন চাবো যে না আমি নামাজটা পড়ি। মানে হুম এনভায়রনমেন্ট আর কি ওরে ইনফ্লুয়েন্স করতেছে।
বাট হ্যাঁ এটা আর কি সিস্টেম্যাটিক ভাবে এটা কিভাবে ইউজ করা যায় এই জিনিসটা বলা হয়েছে অ্যাটমিক হ্যাবিটস এর ভিতরে যে উম, হুম, যে আমরা চাইলে আমাদের হ্যাবিট গুলারে আমরা ম্যানিপুলেট করতে পারি যে আমাদের পজিটিভ দিককে বা আমাদের স্বার্থে কিভাবে ইউজ করা যায় যেমন হ্যাঁ বল হ্যাঁ মানে এটাই এক্স্যাক্টলি যেটা বলছিস এরকম। কেমন বলছিস, মন মারা লাগতেছে তোরে আজকে, কি কেন জন্য? মন মারা লাগবে কেন আজকে মন মারা না একটু টায়ার্ড লাগতেছে কারণ আজকে রেস্টুরেন্টে স্যাটারডে না হুম, শনিবার উইকেন্ডে প্রচুর বিজি থাকে জানছি তো আমার না কিরকম বিজি অনেক বিজি আছিল কাজ আছিল কইরা এখন আইসা গোসল টোসল কইরা খাইলাম খায়া এই যে বসছি এই হ্যাঁ শনি রবিবারে হচ্ছে যে মানে এখানে এমন একটা অবস্থা যে যদি হলিডে থাকে, যারা স্পেশালি রেস্টুরেন্টে কাম টাম করে তাদের জন্য আরো বেশি সমস্যা হয়ে যায়। যে হলিডে মানে হইতেছে যে আরো জাহান্নামের মতো বলা যায়, আরো বেশি প্যারা হয়ে যায়। সেটা ওয়ার্কারদের জন্য হলিডে নাই বিশেষ করে রেস্টুরেন্ট ওয়ার্কারদের জন্য যারা অফিস ওয়ার্ক করে ওদের উইকেন্ড হলো ওরা আর কি 2 দিন চিল টিল করে ঘোরাফেরা করে খাইতে যায় মরার আচ্ছা, মতো ভাই অফিস খাইতে আসে ওয়ার্কাররা কি বেশি কষ্ট করে নাকি হইতেছে যে যারা এমনিতে রেস্টুরেন্টে কাজ টাজ করে তারা বেশি কষ্ট করে? ডিপেন্ড করে কষ্টটা কিরকম অফিস ওয়ার্কার এখানে অনেক কিছু ম্যাটার করে যেমন যে অফিস ওয়ার্ক করে ও ধর দেখা গেছে যে ফর এক্সাম্পল ধরে নেই কথার স্বার্থে যে ও আর কি মেন্টাল লেবার করে ফিজিক্যাল লেবার করে না আবার যে হুম। আর কি রেস্টুরেন্টে কাজ করতেছে ও আর কি ফিজিক্যাল লেবার করতেছে তো এখন ডিপেন্ড করে কষ্টটা কার কাছে কিরকম কেউ ফিজিক্যাল বেশিরভাগ মানুষই অবশ্য ফিজিক্যাল লেবার কম পছন্দ করে প্লাস আবার এমন মানুষ আছে যারা আর কি মেন্টাল লেবার নিতে চায় না যে এত প্যারা আমি নিতে পারবো না আমি জাস্ট কারো আন্ডারে কাজ করব সিম্পল লাইফ শরীর দিয়ে কাজ করবো এত মাথা খাটানোর দরকার নেই এরকম তো এখন কষ্টটা যা একজনের ডেফিনেশন একরকম যেমন আমরা আমরা যারা ধর বড় বড় স্বপ্ন নিয়ে এখন আর কি ফিজিক্যাল লেবার করতেছি ভবিষ্যতে করতে চাই না এরকম আমাদের কাছে ফিজিক্যাল লেবারটা খুবই বাজে লাগবে এটাই স্বাভাবিক আবার যদি বলি যে অফিস ওয়ার্কার সারা জীবনের জন্য একদম আর কি টিপিক্যাল ওয়ার্কিং ক্লাস হয়ে যাওয়া এটাও আর কি আমার দ্বারা পসিবল না এটাও আমার জন্য কষ্ট করে দেবো আর কি তাও কি মনে হ্যাঁ, হয় তুই কর, আমি বোগাস কথাবার্তা না বলতেছি না 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 ঠিক আছে, কথা পয়েন্ট আছে, ভালো কথা। বাট তারপরে তার মানে হইতেছে যে যারা ফিজিক্যাল লেবার করে তারা তাহলে রেস্ট নেয় না, কিন্তু তার তো রেস্টের কোনো বিষয় নাই এরকম। রেস্ট কেন নেয় না হ্যাঁ নেয়, বাট ওই যাচ্ছে যে নেয় তো মোস্টলি তো আমরা দেই না। মানে আর কি ছুটির দিনগুলা ওরা আর কি রেস্ট নিতে পারে না কারণ কি বিশেষ করে রেস্টুরেন্ট যে সেক্টরটা কারণ ছুটির দিনগুলোতে ওদের আর কি কাস্টমার বেশি থাকে এখন যদি ভালো ভালো যারা আর কি অনেকদিন ধরে কাজ করে বা আর কি একটা রেস্টুরেন্টের শেফ টেফ এটা চাইলেই ছুটির দিন আর কি যেদিন কাস্টমার বেশি দিন চাইলে ওরা নিতে পারবে না ওরা আর কি এর জন্য নিজের লাইফের খুশিটারে স্যাক্রিফাইস করে আরেকজনের সার্ভিস দিতেছে এই রেস্টুরেন্টটা তো চালাইতে হবে তুমি আর কি হুম। তোমার আমি একটা জায়গায় কাজে নিছি আমার যেদিন আর কি সবথেকে বেশি কাস্টমার আসবে বেশি সেল হইব এই দিনই তুমি নাই তাহলে তোমার আমার দরকার কি তোমার যত ভালো কাজ হোক হ্যাঁ সেটাই তোমার আমার দরকার নাই সেদিন যেদিন কাস্টমার কম এই দিন তুমি ছুটি নিয়ে দিও বউ নিয়ে ট্যুরে যাও থাইল্যান্ড যাও সমস্যা নাই হ্যাঁ হ্যাঁ এরকমই যে আসলে উম, ইটা মধ্যে হ্যাঁ তো হাসিস আমার কেন হচ্ছে, আমি হাসতেছি কি জন্য, কারণ হইতেছে যে আমাদের সাবমার্সাল মাইন্ড আসলে অ্যাকসেপ্ট করছে যে আমরা পডকাস্টে আছি, তো আমরা কোনো ভাব মাইন্ড থাকবে, কিন্তু আমরা যদি ন্যাচারালি কথা মতো কই তো আমার কিন্তু কথা শেষ হয় না, আজকে কিন্তু কথা বের হইতেছে না কই সহজে। আমি তো ন্যাচারালি কথা কইতাছি আমি চিন্তা করছি না আমার ন্যাচারাল পডকাস্ট কথা আমি কইতেছি করতেছি কিন্তু, হ্যাঁ এটা ঠিক না আছে না তুই আর কি একটু হামতাম হনতন করতেছিস যে আর কি না পডকাস্টে আছি রেকর্ডিং হইতাছে একটু না না দরকার না নাই মনে কর তুই আমার কল দিছস আমরা ভিডিও কলে কথা বলতেছি জাস্ট না আমরা যেমন হইতেছে যে এমনিতে কথা মতো কই,
বা এইটি বলি, হ্যাঁ তখন এন্ডলেস কিন্তু কথা তো আর হইতেছে শেষ যে হয় না, বিভিন্ন আইডিয়া বের হয়, হ্যাঁ কোড কথা বের কিন্তু হয়, কিন্তু এখন আর কি একটু কেমন ইয়ে লাগতেছে না। শুরু এখন কিন্তু যে কোনো লাগে একটা যে বিষয় নিয়ে শুরু করি আমরা, আমরা কি নিয়ে কথা বলতেছিলাম? আমরা কথা কইতেছিলাম যে মোটিভেশন নিয়ে, দেন হইতেছে যে আহ, কথা কইলাম হইতেছে ইয়া লইয়া কেমনে ভিডিও আসলে বানানো যায়। দেন কি নিয়ে আর কি আছে, যেহেতু কত টপিক তো আছে। ভিডিও এখন আর কি আমি ভিজুয়ালাইজ করতে পারতাছি যে আর কি না কিরকম কিরকম হইতে পারে। ব্যস্ত ভাত আমি কইতাছি শুন, ভাত দেওয়ার সময় সবসময় পানি মুছছেন, নাহলে কিন্তু তোমার লোক এটা নষ্ট হয়ে যেতে পারে। আর সমস্যা নাই, তারপর ভিজুয়ালাইজ। হ্যাঁ একটা হইতেছে আজকে একটা মজার একটা জিনিস এখন শুনলাম ওই ইয়ে থেকে, যে দ্য ডায়েরি অফ সিও থেকে। তো হুম, মানে আমরা যখন হইতেছে যে মুখ দিয়ে যা সাউন্ড করুম, বা হইতেছে আমরা যেটা আসলে মাইন্ডে যেটারে আমরা বলতে থাকুম বা অ্যাকসেপ্ট করতে থাকুম, ওই জিনিসটা কিন্তু রিয়ালিটিতে আসা শুরু করে। হুম, যেমন ম্যানিফেস্ট হয়। ও, হ্যাঁ, যেমন হইতেছে উনি একটা এক্সাম্পল দিল যে মানে বললো যে ইয়েরে বলি স্টিভেন বারেটকে বললো যে তুমি চোখটা ইয়া করো, ক্লোজ করো, দেন হইতেছে ইমেজিন করো যে তোমার একটা হাতের মধ্যে লিপো, লিপুটাকে তুমি হইতেছে যে খাইতেছো, ইটি করতেছো। তো এরকম বললো যে ওর মুখের মধ্যে তো পানি আসার কথা, এটাই স্বাভাবিক, তো এটা আসছে। তো পরে ওর বলে চোখ খোলা, এখন বলো এনজাইমস। যে আসলে হ্যাঁ এখন এখন দেখো যে তোমার লেবুটা আসলে কই, লেমন তো আসলে নাই, কিন্তু তুমি যেটা মাইন্ডে আসলে দিছো সেটা আসলে ব্রেন আসলে এটারে ইয়া করছে। দেন ব্রেনের যে ফাংশন হয়েছে ওই জিনিসটা, ব্রেনের অ্যাক্টিভ হয়েছে, ব্রেন ওরকম একটা ইমাজিনেশন, ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। দেন তোমার রিয়ালিটি তুমি ওটার একটা আউটকামের মতো পাইতেছো। তো এটা সেম টাইম এরকমই জিনিসটা, যে যখন আমরা কোনো কিছু থিঙ্কিং এ নিয়ে আসুম, থিঙ্কিং এ আনুম, বা হইতাছে যে ভিজুয়ালাইজ করার চেষ্টা করো, তখন কিন্তু আমাদের বা আমাদের মাইন্ডে যে মেসেজটা দিতে থাকুম বা বিলিফ সিস্টেমে যে জিনিসটা ঢুকাইতে থাকুম, এটা কিন্তু আস্তে আস্তে রিয়ালিটিতে হয়, রিয়ালিটিতে আসলে পরিবর্তিত হ্যাঁ, হয়। কথা আছে না যে ফেক ইট টিল ইউ মেক ইট। আসলে জিনিসটা এরকম না যে ফেক করতেছি, বাট বাট আমাদের মাইন্ডটা এরকম যে ও আর কি ইমাজিনেশন আর রিয়ালিটির মাঝখানে যে একটি থিম, যে একটা লাইন আছে, এটা অনেক সময় আর কি বোঝে না। তো এর জন্য আমরা আর কি বলে না বিভিন্ন যারা বড় বড় থিঙ্কার আছে যে তোমরা আর কি ম্যানিফেস্টেশন করো। যেমন কি আমরা একটা জিনিস যখন আর কি চিন্তা করি, আচ্ছা এটা এই ক্ষেত্রে না, এটা আরো অনেক ক্ষেত্রে এরকম হয়। যেমন ধর যে তুই যখন একটা মিথ্যা কথা, ধর মিথ্যা কথার উদাহরণ দিয়ে বলতেছি, একটা মিথ্যা হুম কথা হুম তুই যখন তোর 10 বার বলবি, 100 বার বলবি, তখন আর কি ব্রেন এটারে আর কি সত্য বলে ধরে নেওয়া শুরু করে, তুই আর কি নিজে এটা বিশ্বাস করতে শুরু করবি। যেমন কি, যেমন ধর হিটলার বা যারা ইতিহাসের যত বড় যে কোনো বড় একটা ভিলেন আর কি চিন্তা কর, ও কি আর কি নিজের বলতো যে আচ্ছা আমি ভিলেন, আমি আর কি খারাপ কাজ করতেছি বা আমি যেটা করতেছি এরকম না। ও যদি আসলে যদি ভিলেন হয়েও থাকতো, যেমন কথার কথা আমাদের শেখ হাসিনা কি ওই জীবনে নিজের স্বৈরশাসক ভাবতো? ওই ভাবতো যে আমি আর কি মানবতার মা, আমি এটা আমি সেটা। ও 100 বার 1000 বার যখন নিজের এটা বলছে, ও আর কি একটা সময় পর্যায়ে যে কি হয়েছে, ও নিজে এটা বিশ্বাস করতে শুরু করছে। এমন না যে ও মানুষের সামনে এসে অ্যাক্টিং করতেছে, ও নিজে বিশ্বাস করে যে না ও আসলে অ্যাকচুয়ালি ভালো, ওর মতো ভালো দুনিয়াতে আর কেউ হইতেই পারে না। জিনিসটা হলো এইটাই, যে আর কি তুই নিজের এক কথা বারবার বললে ওর আর কি ব্রেনের লিভিং ইন ডিনায়াল বলা শুরু করে দেয়, আমি বিশ্বাস করতে শুরু করি। বাট এটা আর কি নেগেটিভ ক্ষেত্রে, পজিটিভ ক্ষেত্রে এরকম আছে যেটা আর কি আমরা নিজেদের সাথে ইউজ করতে পারি, যে আমাদের জীবনে আমরা কি হইতে চাই। বা আমার আর কি ধর আমি একজনের মতো হইতে চাই যে আমার আইডল উনি, তো ওর মতো আমি হুম। যদি বিহেভিয়ার করা শুরু করি, চিন্তা ভাবনা আমার মাথায় শুরু করি, বা আমি ভিজুয়ালাইজ করা শুরু করি যে না আমি এরকম আগে কথা বলতে চাই, এরকম চলতে চাই, হাঁটতে চাই। তো একটা সময় পর্যায়ে গেলে দেখা যায় যে ব্রেন আর কি এই সিগন্যাল গুলারে ম্যানিফেস্ট করা শুরু করে, যে আর কি আমি অ্যাকচুয়ালি ওরকম বিহেভ করা শুরু করি, ওই ওই অ্যাকশনস গুলো নেওয়া শুরু করি যেগুলো আর কি আমার অ্যাকচুয়ালি ওই লক্ষ্যে আর কি পৌঁছাইতে সাহায্য করে। এরকম। আচ্ছা তাহলে হইতেছে যদি কথার কথা, এখন আমি হইতেছে আমার গার্লফ্রেন্ডের লগে
ব্রেকআপ হয়েছে এখন। আর আমি এর কষ্ট আসলে কুড়াইতে পারতেছি না। এখন আমি যদি আমি বলতে থাকি যে ওই মেয়েটারে আমার পছন্দ ছিল না কখনোই, এরকম যদি আমি বলতে থাকি তাহলে কি আমার ব্রেন কি মাইনে নিব? কষ্ট পাওয়া থেকে আসলে বের হয়ে আইবো? এরকম এই ট্রিকটা তো বলতে ইমো পারি কিন্তু। হিউম্যান ইমোশন জিনিসটা খুবই কমপ্লেক্স। মানুষের যে হিউম্যান ইমোশন, এটা কোনো লজিক মানে না। এটা নিয়ে আমি অনেক চিন্তা ভাবনা ঘাটাঘাটি করে দেখছি যে এমনও পর্যায়ে গেছে যে ধর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স তো আছে, তোরও হয়তো আছে, যাই হোক। তো এমনও পর্যায়ে গেছে যে দুনিয়ার কোনো লজিকেই খাটে না যে এই জিনিসটা বা এই মানুষটা আমার জন্য ভালো, বা এই ধর ও আমার সাথে এই কাজটা করছে, খারাপ করছে বা এরকম। তারপরও ইমোশন এমন একটা জিনিস যে আমার লজিক দিয়ে আমি আর কি বোঝাই ফেলছি না আমারে যে সব ঠিক আছে, ওইটা আর কি আমার জন্য ভালো না, আমি এদিকে যাবো না। বাট ইমোশন এত কমপ্লেক্স যে আর কি তারপর আর কি ধর ওইটা চাইতে হয় কিছুক্ষণ পরে বা দু একদিন পরে এরকম। বাট তুই যেটা বলছিস যে কি জানি বলছিস যে আর কি আমি যদি বলি আমি আমি ওরা বলছি লাইক যে করি না এখন এরকম। ব্রেকআপ হয়ে গেল, হ্যাঁ ব্রেকআপ হয়ে গেল, এখন আমি আমি খুবই প্যারা হ্যাঁ খাইতেছি। হ্যাঁ আর আমি আমি আমার মাইন্ডে বলবার চেষ্টা করতেছি যে না, ওই মেয়েটার আমার পছন্দ হয় নাই কখনোই, পছন্দ ছিল না, বা এটা সেটা আমি মানে বলতেছি যে যাতে করে আমি তখন কি আমার কি ওর অপছন্দ হওয়া শুরু হইব নাকি? যে যেমন আমার আগে তো অনেক আমি লাইক জানি করতাম। না এটা শুরু হবে কিনা, বাট আমার মনে হয় যে স্ট্র্যাটেজিক্যালি বা সিস্টেমেটিক্যালি যদি তুই ভাগ ভাগ করে আর কি চিন্তা করস একদম কনস্ট্রাকটিভ ভাবে হুম, যে আর কি না আচ্ছা এই মেয়েটা আমার, এই মেয়েটার আমি খুব ভালোবাসতাম ঠিক আছে, বাট কি অনেক সময় সত্যটারও একসেপ্ট করে নিতে হবে। সত্যটারও একসেপ্ট করলে তুই রিয়ালিটিটারে তখন একসেপ্ট করতে আর কি সহজ হবে। কিন্তু আর কি মিথ্যা দিয়ে আর কি খুবই এটা টাফ, মানে এটা যে কোনো সময় এটা একটা বাবলের মতো যে কোনো সময় বার্স্ট হয়ে যেতে পারে। তারপরও কি তুই যদি এভাবে চিন্তা করো যে না আচ্ছা এই মেয়েটা আমার সাথে খারাপ করছে, বাট তারপর আমি ওরা ভালোবাসছিলাম বা আর কি এই 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 অ্যাপ্রোচে গেলে আমি মনে করি আরো ভালো যে আর কি না আমার যতটুকু ট্রাই করার আমি করছি, তো আমার আর কি এখানে আর কিছু করার নাই। স্টোইসিজম যেটা বলছে যে তোমার ট্রাই তুমি যতটুকু করছো, এরপরে বাকি আউটকাম যেটা আর কি এক্সটার্নাল ফোর্সেস দ্বারা আর কি প্রভাবিত হইব এটুকু যেহেতু তোমার কন্ট্রোল নাই, তুমি জাস্ট রিলিজ, এটা নিয়ে আর তোমার টেনশন করার কিছু নাই। তো এটাই যে মেয়ে আর কি আমার সাথে কে এটা খারাপ করছে, আমার যতটুকু করার আমি করছি, এখন আর কি এটা হয় নাই, বা ভবিষ্যৎ এটা নিয়ে বেশি লিঙ্গারিং করে আর আমার দরকার নাই, আমার আর কি সামনের দিকে আগায় যায় আমার জন্য ভালো হইব। তো সময় লাগবো তারপরও, কারণ তুই যদি সত্যি সত্যি ফিলিংস ইনভলভ হয়ে থাকে, এটা নিজেরে বুঝাইতে অনেক সময় লাগে, মানে একসেপ্ট করে নিতেই সময় লাগে। বাট এক সময় একসেপ্ট করে নিলে আস্তে আস্তে টাইম ফিক্স এভরিথিং। বাট ইমোশনের জায়গাটা একদিন দুই দিন আর কি টাচ করা চিন্তা করা মনে হয় না, অবশ্য জানোসই। হ্যাঁ না, হ্যাঁ হ্যাঁ, এটা অবশ্য ঠিক, বাট মানে আমি ভাবলাম যেহেতু এই জিনিসটা এরকম ভাবে যেহেতু হইলো, তার মানে কেউ তো খুব সহজে যদি এই জিনিসটা হইতো, ইমোশনের দিকটা যদি আলাদা পার্ট বা হইতেছে আমরা আলাদা পার্ট যদি ধরি, এরকমটা যদি না হইতো তাহলে কি মানুষ ইজিলি ব্রেকআপ হওয়ার পর ইজিলি মানে রিভাইভ করতে পারতো। অনেকের এটা অনেক ইয়া হয়, কষ্ট হয়, এটা সেটা সেটা ইজি না আর কি কেউ যদি মন থেকে ইনভলভ থাকে একটু টাইম লাগে। অনেকের অনেকে 2 মাসেও ঠিক হয়ে যায়, অনেকে 6 মাসেও ঠিক হয়ে যায়, অনেকে 2-4 বছরও ঠিক হয় না, এরকম সময় লাগে। আমি পার্সোনালি আমার অনেক সময় লাগে, আমি যদি কারোর সাথে যদি আমি ফুললি ইনভলভ থাকি ইমোশনালি, তো আমি সহজে ইনভলভ হয়েও না। আমার ব্যাপারটা কেমন যে আমি মানুষের সাথে কানেক্টেড হয়ে যাই আর কি সহজে, বাট আর কি অ্যাটাচড যে হওয়ার যে ব্যাপারটা, এটা আমার সহজে হয় না। আমার আর কি যদি দরকার হয় আমি ডিট্যাচমেন্ট করে দিতে পারি সহজে, বাট কারোর সাথে যদি রোমান্টিক্যালি ইমোশনালি ইনভলভ হয়ে যায়, হইতেও যেমন যেমন আমার সময় লাগে, আমার বের হইতেও বছর লাগা যায়। তোর তোর এনি পার্সোনাল এক্সপিরিয়েন্স? আহ, আমার আসলে আহ, কোনো রোমান্টিক বা এরকম পার্সোনাল এক্সপিরিয়েন্স এখন পর্যন্ত আর কি হয় নাই, দুঃখজনক ভাবে। আহ, কারণ হচ্ছে যে কারণ নাই, রিজন নাই, বাট এরকম এখনো হয় বাট নাই কি হয় না, এরকম। বুঝতে পারছি, বাট আন্ডারস্ট্যান্ডিং তো অবশ্যই আছে না, কারণ আমরা যত দিন দিন বড় হইতেছি তত শিখতে আছি, তত আর কি বুঝতে শিখতেছি যে আমরা হিউম্যান সাইকোলজি কেমনে কাজ করে, মানুষ কিভাবে চিন্তা করে, ইমোশন কি প্রতিদিন আর কি নতুন নতুন শিখতেছি ভাই, মানে শিখার শেষ হম, নাই দুনিয়াতে। হ্যাঁ লার্নিং ইজ ইনডিফিনাইট।
আমাদের 25 মিনিট কিন্তু পার হয়ে গেছে, হ্যাঁ। তো জাস্ট বসছি এখন পর্যন্ত আমরা ভূমিকার মধ্যে আছে এখন পর্যন্ত, তাই না? এখন কিন্তু মেন টপিক আমরা আইনি। ইটস ওকে, একদিন এইসব বলে ফেলবি, না মানে সমস্যা নেই কইলাম আসছে যে দিন। এখন কিন্তু আমাদের মেন টপিকে আমরা আইনি। আমরা আসলে কোন মেন, আচ্ছা এই এআই দিয়ে কি হিউম্যান, এআই এর মধ্যে আমরা যদি হিউম্যান ইমোশন কি দেওয়া সম্ভব, বা হইতাছে যে বা ইউনিকনেস বা এরকম সাইকোলজিক্যাল কোনো কিছু বা এরকম পাওয়া যায় যে না, যেটা হিউম্যান ইমোশন কগনিটিভ, হিউম্যান বাদে অন্য কোনো জায়গায় পাওয়া যায়, যেমন প্রাণীদের মধ্যে বা ইয়ের মধ্যে এরকম কোনো আহ প্রাণীদের মধ্যে ওরকম কি বলে ওরকম যে মানুষের ইমোশন অনেক ডিফাইন আর কি, অনেক ডিফাইন্ড, বাট প্রাণীদের মধ্যে এরকম ডিফাইন্ড ইমোশন খুবই কমই দেখতে পাওয়া যায়। বাট যেগুলো আছে যে বেসিক ইনস্টিংক্ট, যেমন হলো ক্ষুধা আর হলো যৌন হুম আকাঙ্ক্ষা, এই দুইটা সব প্রাণীর মধ্যে আছে, মানুষের মধ্যে যেমন আছে সব প্রাণীর মধ্যে আছে। প্লাস ইমোশনের যে ব্যাপারটা দেখবি, জানোসই তো যে প্রত্যেক প্রাণী দেখবি যে ওদের সন্তানরে আদর হুম করতেছে, বা দেখা গেছে যে উলফের একটা প্যাক দেখবি যে সবসময় ওই উলফের যে বৃদ্ধ যে উলফ গুলা থাকে এগুলো ঠিকই টেক কেয়ার করতেছে। তো এরকম ইমোশন তো অনেক প্রাণীর মধ্যে দেখা যায়, যে ছাগলে আর বাচ্চারে জিব্বা দিয়ে চাইটা দিতেছে, আদর করে দিতেছে। বা এরকম হ্যাঁ হ্যাঁ ডেফিনেটিভ হিউম্যান ইমোশন বলতে পারি না, আমার এই ব্যাপারে আইডিয়া নেই। প্লাস এআই না, এআই তো অলরেডি কগনিটিভ থিঙ্কিং করতে পারে, যে আর কি না নিজে নিজে চিন্তা করতে পারে এরকম। বাট এখানেও তো একটা ফান্ডামেন্টাল একটা কোশ্চেন থেকে যায়, যে কোশ্চেনটা আমি আর কি কিছুদিন আগে করতাম, কিছুদিন আগে না অনেক আগেই, যে আর কি আমি চিন্তা করতাম না, তোর তো বলতাম আমি যে তো যখন আমি পুরোপুরি হুম হুম ইসলামে ইনভলভ না, আমার আর কি মাথায় অনেক হুম কোশ্চেন, মানে বিফোর আই গট অল দি অ্যান্সার্স আমার হুম মাথায় তো অনেক কোশ্চেন ছিল। তো আমার এইখানে একটা কোশ্চেন ছিল যে কেন, যে আর কি, আচ্ছা এখানে একটা কোশ্চেন ছিল যে আচ্ছা প্রাইমর্ডিয়াল যে টাইম ছিল, যে আমাদের রুহের যে হুম জগৎ, হুম, যখন হ্যাঁ আমাদেরকে হাদিসে আছে এরকম যে আমাদেরকে পাঠানোর আগে জিজ্ঞেস করা ছিল যে মানে যে তোমার রব কে, আমরা সবাই বলে আসছি যে আমার রব হলো আল্লাহ। তো এরকম আমরা সব জেনে এখানে আর কি দুনিয়াতে আসছি, বাট এটা আমাদের মনে নাই। এরকম হাদিস আছে না একটা, হুম যে হুম, প্রাইমর্ডিয়াল হ্যাঁ হ্যাঁ টাইমে। প্লাস আমার তখন এরকম কোশ্চেন আসতো যে অনেক কমপ্লেক্স চিন্তা করতাম, যে আচ্ছা আমার ব্রেনই তো প্রোগ্রাম করছে আল্লাহ, তাই না? যে বানাইছে হেই হুম তো হুম প্রোগ্রাম করছে। তো আমি যদি আর কি কনসেন্ট, যে ব্যাপারটা আমি যদি সম্মতি দিয়েও আসি, তো আমার সম্মতিটাও তো প্রোগ্রাম করা না, যে বানাইছে হ্যারই তো সব কন্ট্রোল, মানে এরকম মানে চিন্তা করছে যে সম্মতি কি অসম্মতি কি, জ্ঞান কি অজ্ঞান কি, এরকম কথা আছে না যে কোনটা রাইট কোনটা রং, সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট লাগে তখন এইভাবে চিন্তা করলে। যে আচ্ছা আমি সম্মতি দিছি, সম্মতি কারে বল, আমি আমার সবকিছু তো প্রোগ্রাম, সবকিছু তো যে বানাইছে ওই না। তো এইভাবে চিন্তা করলে এআই এর এআই এর কি আসলে কগনিটিভ থিঙ্কিং আছে? কারণ কি এআই এর যে চিন্তা ভাবনা সব কিন্তু এই বিগ ডেটা থেকে আসতেছে, যেটা মানুষ পুশ করছে, হ্যাঁ মানুষের তৈরিকৃত জ্ঞান উম, যেটা, এটা যেটা আমি পুশ উম, করছি এআই এর ভিতরে, এইটা দিয়ে ও আর কি কগনিটিভ থিঙ্কিং করতেছে, যে নিজে নিজে চিন্তা করতেছে, এটা করতেছে ওটা করতেছে। হ্যাঁ তো এই ক্ষেত্রে এটা একটা ভাবার বিষয়। প্লাস ইমোশন, তুই তুই এটা তোর কোন ইন্টারেস্টিং আইডিয়া আছে নাকি এটা ব্যাপারে, যে না আমার এআই ইমোশন এর মধ্যে ইমোশনটা বাদ দিয়ে সবকিছুই মোটামুটি ইমপ্লিমেন্ট করা যাবে, যেমন হতে তুই যেটা বললে যে সবকিছু প্রোগ্রাম করা আল্লাহ তাআলা আমাদের ব্রেনের মধ্যে যেহেতু প্রোগ্রাম করে দিছে, কিন্তু তাহলে তো ওই জিনিসটা প্রোগ্রাম করা হইতো। তো এখানে মানে হইতেছে যে এআই এর মধ্যে যে জিনিসটা হয় বিভিন্ন চ্যাটবটের মধ্যে, এআই হ্যালোসিনেট করে। হ্যালোসিনেট মানে হইতেছে যে বিভিন্ন কোশ্চেন যদি যখন আস্ক করা হয়, এআই যখন হইতেছে ওই কোশ্চেনের স্পেসিফিক কোনো অ্যান্সার জানে না, তখন ওই এআই নিজে নিজে একটা কোশ্চেন বানায় বানায় দিয়ে দেয়। ঠিক আছে, নিজেই অ্যান্সার। দিয়ে দেয়, অ্যান্সার নিজেই দিয়ে দেয় যে এই অ্যান্সারটা আসলে ওরে প্রোগ্রাম করানো হয় না এটা। তো ও এটারে বলে হ্যালোসিনেশনস। তো ও বাট হইতেছে যে বাট মানে হুম, জাস্ট ইমাজিন কর, ওকে, যে হুম, এখনো তো ধর এআই যেগুলো আছে এগুলো আর কি কি বলে লিমিটেশনস আছে, এই জন্য হয়তো হুম, আর কি ওর সবকিছু প্রোগ্রাম করা হয় নাই। বাট হিউম্যান নলেজ যত আছে এটা সব যদি একটা বিগ ডেটা আকারে বানায়া এআই এর যদি প্রোগ্রাম করা হয়, হুম, 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 এরপরে ধর হিউম্যান ইমোশনস টিমোশনস যত কিছু আছে এগুলোর সব ডেটা নলেজ টলেজ সব দিয়ে ধর এআই এর প্রোগ্রাম করা হয়েছে, মানে এমন কিছু বাদ নাই। নিউ নলেজ তো প্রতিদিন ইনভেন্ট হইতাছে, ওইটা হিসাব বাদই দিলাম।
বাট জাস্ট কথার সাথে ধরে নিলাম যে এমন কিছু বাদ নাই যেটা আর কি এআই এর ভিতরে ঢুকানো হয়েছে। এআই এখন আর কি ইমোশনটা বুঝে যে আর কি একজন মানুষের ওর আশেপাশে কিছু হয়েছে, ওটা ধরে ওর প্রিয় কেউ বা ওর মালিক ধর মারা গেছে বা কিছু অসুস্থ হয়েছে, এআই আর কি ধর ধর তোর এআই এজেন্ট, পার্সোনাল এজেন্ট, ওকে, এন্ড তুই আর কি ওর বস, এন্ড তুই হুট করে অসুস্থ হয়েছিস, এআই রে জানাইছিস, এআই ধর ইমোশন প্রকাশ করলো, ও আচ্ছা স্যাড, সরি, এটা ওটা। আচ্ছা এইটা কি আসলে ইমোশন নাকি জাস্ট ওরা এটা প্রোগ্রাম করা হয়েছে দেখে ওটা প্রকাশ করলো? বাট এখানে আরেকটা ইন্টারেস্টিং কথা আছে, এটা হলো আমরা যে ইমোশনটা প্রকাশ করতেছি এটাই কি ইমোশন নাকি এটাই আমাদের আমরা প্রোগ্রাম করা বানানো হয়েছে দেখে আমরা এটা প্রকাশ করতেছি? তো একই তো হলো জিনিসটা, এটা যেভাবে আসুক। হ্যাঁ, এটা হইতেছে যে হিউম্যান তো হইতেছে অসাধারণ ক্রিয়েশন। হ্যাঁ হিউম্যানের অবশ্যই। বিষয়টা আলাদা, কারণ হইতেছে যে মানে একটা এক্সাম্পল যদি আমরা দেখি যে সাধারণ ছোট যদি এআই জাস্ট যদি বলি, এআই কিন্তু হইতেছে যে মোটামুটি সব ধরনের অ্যান্সার ইভেন ডাক্তারি পরামর্শ পর্যন্ত দিতে পারে, ওটা ট্রেন করানো হয়েছে দেখে। কিন্তু হুম, আর হইতেছে যে যিনি আমাদেরকে আসলে বানাইছে, সে যেহেতু মহান, সে আমাদেরকে ওরকম ভাবেই বানাইছে, ওরকম অসাধারণ করে বানাইছে। তার চিন্তা ক্ষমতা ওরকমই। তো সে তার তো ক্রিয়েশন হইতেছে আরো নিখুঁত, তাই না? একজন মানুষই যদি একটা এত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এত সুন্দর অ্যান্সার, এত সুন্দর কিছু দেয়া পারে, এ কিন্তু অনেক ডেভেলপ এখন। সেটাই ওইটা ওইটা। মানুষই যদি এটা বানাইতে পারে, তাহলে হইতেছে যে আসলে ইনফিনিট, যে আসলে আরো বেশি পাওয়ারফুল, সে তো তার ক্রিয়েশন তো আরো বেশি হয়, তাই না? এটা তো ইউনিক অবশ্যই, ঘটে। কারণ কি আমার আর কি পয়েন্ট এটা ছিল না, তোর পয়েন্ট ঠিক আছে, কারণ কি হুম আমাদের জ্ঞানই তো হচ্ছে লিমিটেড। আল্লাহ আমাদের এই যে এতটুকু দিছে, ধর একটা সারা হুম মরুভূমি থেকে একটা বালু তুলে দিছে যে এটুকু তোমাদের জ্ঞান, হুম তোমরা সারা জীবন এর থেকে বেশি, কথার কথা সারা জীবন মানুষ যদি চেষ্টা করে এর থেকে বেশি আর কি ও আর কি জানতে পারবো না, আল্লাহ যদি না জানাবো। হুম ইলমুল গায়েব যে আছে, তো আল্লাহ হলো ইলমুল গায়েবের মালিক, যে আর কি অদৃশ্য যে জ্ঞান আছে। তো হুম। দুনিয়ার যত কিছু আছে সৃষ্টির শুরু থেকে শেষ সবকিছুর ওনার কাছে জ্ঞান আছে। তো হ্যাঁ এই যে জিনিস বানাইছে এটা তো অবশ্যই সেরা হইব, আর আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞান থেকে একটা জিনিস বানাই যাচ্ছি, তো হ্যাঁ, এটা তো অফকোর্স ডিফারেন্ট। এটাকে আরো ভালোভাবে ডিফাইন করলে যেমন হচ্ছে যে আমরা যে ডাইমেনশনের দিকে যাই, যদি একটা ওয়ান ডাইমেনশন ক্রিয়েশন কিন্তু হইতেছে জাস্ট এমনি স্থির থাকে বা সামনে পিছনে মুভ করতে পারে না। ওর কাছ থেকে যদি কোনো কিছু একটা সরাই নেওয়া হয়, তাহলে কিন্তু ও জাস্ট লাইক ম্যাজিক। ও কিন্তু এটার সাইজটা ওর মাথার মধ্যে ঢুকবো না। এর যে ওয়ান ডাইমেনশন থাকে, টু ডাইমেনশন থাকলে সামনে পিছে, যদি থার্ড ডাইমেনশনে কোনো একটা কিছু ওই জিনিসটা একটা ধর ডায়মন্ড সামনে রাখলো, আমি টু ক্রিয়েশন, তুই থার্ড ডাইমেনশন। এখন আমি টু সেকেন্ড ডাইমেনশন আমার কাছে আছে, বাট আমার কাছে থার্ড ডাইমেনশনের যে কেমন হয় এটার জ্ঞানই থাকবো না। এখান থেকে তুই যেহেতু মুভ করতে পারো এই দিকে ওই দিকে, তুই যদি ওই ডায়মন্ডটা আমার কাছ থেকে সরাই নাস, আমি ভাববো যে এটা একটা ম্যাজিক, এটা মানে জাস্ট রাইট ডিসিপেয়ার্ড, রাইট। কিছুই না। কিন্তু এটার যে হ্যাঁ ভিতরে যে সাইজ, এটা কিন্তু আমি আমার মাথার মধ্যে আইবো না, আমরা উই ক্যান নট ইমেজিন দিস হ্যাঁ, সাইজ। কারণ এটার কারণ আছে, এটা খুবই ইন্টারেস্টিং যে কথাটা তুইলা ভালো করছিস। তারপরে আমি যারা দেখবে এদের বোঝার সুবিধার্থে আমি আরেকটু এক্সপ্লেন করে দিতে পারি। যেমন যেমন এখানে দেখাই যে এটা একটা স্কয়ার, হ্যাঁ, স্কয়ারটা ধরো হচ্ছে টু ডি একটা প্রাণী। তো স্কয়ার, এই স্কয়ারটা ধরো একটা লক, ওকে, লকের ভিতরে এখানে একটা ডায়মন্ড আছে, এই যে রাউন্ডটা হ্যাঁ ডায়মন্ড বা এটা হ্যাঁ একটা রাউন্ড, কথার কথা। হ্যাঁ। তো কি হয়েছে, এরা ধর চার পাশ দিয়ে একদম লক করা কোনো, হুম আচ্ছা কলমের কালি নাই নাকি, আচ্ছা এমনি দেখে চার পাশ দিয়ে লক করা, ওকে। এখন ধর হুম অন্য একটা টু ডি যদি কেউ থাকে, ওর বাপেরও ক্ষমতা নাই যে এটা আর কি ক্রস করে ব্রেক এই কর। মাঝখানের হ্যাঁ, মাঝখানের যে বস্তুটা আছে এটা নেওয়ার। বাট কারণ কি ওদের কাছে শুধু দৈর্ঘ্য আর প্রস্থ এই দুইটা জিনিসই প্রশ্ন। আছে, কারণ আমরা হয় হ্যাঁ, সামনে যেতে পারে না, ডানে যেতে পারে না বামে যেতে পারে এরকম। ভাবে যেতে হবে। বাট প্লাস ওদের কাছে যে আরো ডাইমেনশন হইতে পারে দুনিয়াতে, যে উচ্চতাও যে একটা ডাইমেনশন হইতে পারে এরকম, এটা কিন্তু ওদের কাছে জ্ঞানও নেই, ওরা এটা জীবনে জ্ঞান নাই, দেখেও নাই। দেখেও তুই না। যে হ্যাঁ, জিনিস দেখোস নাই, এই জিনিস আমরা কল্পনা করতে পারি না, তো জিনিসটা হচ্ছে এরকম। তো আমি থার্ড ডাইমেনশন, যা একটা যে উচ্চতাও যে একটা ডাইমেনশন, এটা ওর আর কি কোনো জ্ঞান নাই, টু ডাইমেনশন ওদের কোনো জ্ঞান নাই। তো আমি চাইলে কি আমি উপরে থেকে এই গোলটা চাইলে আর কি সিরে বা তুই লাইনে নিয়ে আসা করতে পারি। হুট করে যদি আমি নিয়ে আসা পড়ি, ওই কবো কিরে এটা কি হইলো, যে আমার আর কি এত একটা হাই সিকিউরিটি লকটা ভলটা ভাঙা কে এরা নিয়ে গেল। তো এরকমই, তো এরকম আমরা যেরকম 3D ডাইমেনশনাল, হুম, যারা যদি কোনো ফোর্থ ডাইমেনশনাল ক্রিয়েশন থাইকা থাকে,
আমরা যতই আর কি ব্যাংকের বোর্ড বানায় রাখি, এটা বানায় রাখি, আরেকটা ডাইমেনশন কিন্তু আমরা কল্পনা করতে পারি না। ওই ডাইমেনশন থেকে এসে ইচ্ছা করলে নিয়ে যেতে পারবে এরকম। হ্যাঁ মানে এই যে এক্স্যাক্টলি এই জিনিসটা যে আমরা আসলে ওই 4 ডাইমেনশনের যা কিছু আছে ওই ক্রিয়েশন কিন্তু আমরা আমাদের ব্রেন কিন্তু ধরতে পারবো না, বা আমরা ওই জিনিসটা চিন্তা হ্যাঁ করতে পারবো না। তো সেটাই, এরকম এক্স্যাক্টলি আসলে যে লিমিটেড সবকিছু। আমাদের লিমিটেড, আমাদের ভার্সনটা আসলে ওই লিমিটেড ভার্সন। এই জন্য অনেক কিছু আছে যেটা আসলে আমরা ফিগার আউট করতে পারবো না, যেটা আমরা আসলে ফোর দেখতে পারবো না। ডাইমেনশনটা যে কি, বা আর কি ডাইমেনশনটা যে কোন দিকে যাইতে পারে বা কি হইতে পারে, আমরা ফিজিক্স অনেক সময় অনেক তর্কের স্বার্থে ধরে নেয় এটা হলো টাইম। ফোর ডাইমেনশনটা হচ্ছে টাইম, স্পেস টাইম। তো এটা কতটুকু কি আমি জানি না, বাট ফোর ডাইমেনশনটা কি আসলে মানুষ এখন পর্যন্ত কংক্রিটলি চিন্তা করতে পারে নাই, কারণ আমাদের এটার জ্ঞান নাই এখন পর্যন্ত। হুম। আমরা 3 ডাইমেনশনাল, আমাদের চিন্তা ভাবনা 3 ডাইমেনশনাল, আমরা দেখতেও পারি 3 ডাইমেনশনাল, আমরা ধরতে পারি, ছুঁইতে পারি, সবকিছু 3 ডাইমেনশনাল। এই জন্য 4 ডাইমেনশনাল যেহেতু জ্ঞান নাই আমাদের, তারপরও আমরা অনেক ডিফারেন্ট। ধরো একটা টু ডাইমেনশনাল প্রাণী থেকে আমরা অনেক বেশি আর কি বেশি বুদ্ধিমান। তো স্মার্ট। এর জন্য বিজ্ঞান আর কি ওইটুকু আর কি আমাদের ক্ষমতা আছে, আমরা যদিও না বুঝতে পারি, ওইটুকু ক্ষমতা আছে যে আর কি অনুভব করার যে আচ্ছা কেমন হতে পারে, ওইটুকু আর কি আমাদের ইমাজিনেশন অনেক পাওয়ারফুল, দ্যাটস ওয়াই। হ্যাঁ আমরা একটা ইমাজিনেশনে আমাদের নিজের ওন ওয়ার্ল্ড আসলে ক্রিয়েট করতে পারি, আমরা যা চাই ওটাই আর কি বানানো সম্ভব, এরকম একটা সিচুয়েশন আর কি বলা যায়। তো এটাই একটা অসাধারণ ক্রিয়েশন। এই ক্রিয়েশন খুবই কমপ্লেক্স একটা ক্রিয়েশন। হ্যাঁ, কন্টিনিউ। হ্যাঁ আচ্ছা, এই যে আজকে তো হচ্ছে আজকে নাকি কালকে ওই চাঁদে থেকে ঘুরে আসলো, এটা দেখছি। ইয়ে চাঁদ থেকে ঘুরে চারজন আসছে দেখি নাই তো, কে কোথায়? চারজন চারজন হচ্ছে চাঁদে গেল না, এটা দেখোস না? কোন দেশ থেকে? আমি তো কিছু জানি ইয়ে, না। জানোস না আজকে তো হইতেছে যে ওদের মানে পৃথিবীতে ফিরে আসছে। 10 দিনের একটা ট্যুর ছিল ইয়েতে, কে স্পেসে, পাঠাইছে? চাঁদে। নাসা পাঠাইছে। তো ওরা হুম, আজকে আসছে। হ্যাঁ ওরা আজকে এটা দশ কি ঘন্টা আগে ইতিহাসে? সেকেন্ড, ইতিহাসের সেকেন্ড কি বলে কি চাঁদে বলছ? আমি যাওয়া। তো খালি সারাদিন এক্স এর ভিতরে ঢুইকা সারাদিন ইরান, ইসরায়েল, ইউএসএ এগুলাই সারাদিন আসা মানে। হ্যাঁ ওরা গেছিল, যায় 10 দিন থাইকা আজকে আসছে। আজকে ওরা সেফলি ল্যান্ড করছে। এটা ওরা নিয়ে দিয়ে এত কত নাই কেন? এটা মানে কি অ্যালগরিদমটা এমনি করা, তো আর যেটা ইন্টারেস্ট, ওই ইন্টারেস্টটা এর মধ্যে ফিরিং এ আসার কথা। না ধর অনেক কিছু আসতেছে, বাট নিউজ টিউজ ওরকম বলতে গেলে খালি যুদ্ধের নিউজই আসে, এছাড়া খালি আহ, প্রোডাক্টিভিটি এটা সেটা, ওই যে ক্রিপ্টো। বললাম না যে এআই তো এখন মানে আমাদেরকে বায়াস করা হইতেছে আর কি। যেমন আহ, যে যেটা নিয়ে আর গিয়ে থাকে, যেমন এখন তো এআই একদিকে তো ডেঞ্জারাস ইনফরমেশন যে পাওয়ারফুল মানুষজন কারা পুরো ওয়ার্ল্ডে, যদি বলা যায় যে আসলে ইনফরমেশন করে, কন্ট্রোল করে। তো এখন যে বড় বড় কোম্পানিগুলো আছে যারা ইনফরমেশন আসলে কন্ট্রোল করে, তারা তারা আসলে মানুষকে মানুষকে ম্যানিপুলেট কন্ট্রোল করতে করতে পারে, পারে। বা হুম, হ্যাঁ মানুষকে কন্ট্রোল করতে পারে, মানুষের ব্রেন রিপ্রোগ্রাম করতে পারে আসলে। তো এরকম এখন যেহেতু এআই এসে পড়ছে, এআই এসে পড়ছে, দেখ তুই যদি ধর ইরানের পক্ষে থাকি আমরা, কথার কথা না, আমরা ইরানের পক্ষে যদি সাপোর্টিং আমি ইরানের আচ্ছা পোস্টে তোর কয়েকটা কি লাইক মনে মাইক হয় দিছি। তোর কি মনে হয়? আচ্ছা আমি বলি, তোর কি মনে হয় একটা কোয়েশ্চেন, ইলন মাস্ক কি তোর কাছে মনে হয় কি ইভিল নাকি ও আর কি এটা এটা আসলে ফিলান্থ্রপিস্ট? এটা কন্ট্রোভার্সি আছে এটার মধ্যে। কেউ আসলে পার্সোনালি কেউ লাভ করে, কেউ আসলে লাভ করে না। এটা ডিপেন্ডিং অন যে পার্সোনাল পারসেপশন। বাট হইতেছে যে যদি একজন মানুষ তো কমপ্লিটলি ভালো হইব না, একজনের ডিফারেন্ট ভিউ বা ডিফারেন্ট থাকে। বাট যদি ইন্টারপ্রেনার দিক দিয়ে চিন্তা করা হয়, পার্সোনাল ও কেমন এটা তো আমরা দেখি না, কারণ একজন মানুষের পার্সোনাল লাইফ দূরে থেকে কত দূরে দূরে ওই যে অনলাইনে যা দেখায় এটা তো আসলে সত্য নাও হইতে পারে, এটা কোনো নাই। না আমি proof নাই। পার্সোনাল লাইফের কথা বলি নাই, পার্সোনাল লাইফে হয়তো অবশ্যই অনেক যদি কিছু ভালো, কারণ যদি কি বলি ওর হচ্ছে যে ইন্টারপ্রেনার ওর- দিক দিয়ে যদি আমি বলি, একটা ইন্সপাইরেশনাল একটা পার্সোনালিটি হওয়ার, কারণ ওই ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড ওই মাল্টিপল বিলিয়ন ডলার কোম্পানি দাঁড় করাইছে। ইভেন ডিফারেন্ট
ইয়া ছিল ডিফারেন্ট অ্যাঙ্গেলের ডিফারেন্ট ফিল্ডের, যে যেমন ও ইন্ডাস্ট্রি। হ্যাঁ ডিফারেন্ট ইন্ডাস্ট্রি, যে $1 বিলিয়ন কোম্পানি, এটা ইতিহাসে কেউ পারে নাই। এর আগে যারা করছে তারা হচ্ছে যে একটা একটা $1 বিলিয়ন ইয়া করছে একটা ইন্ডাস্ট্রিতে, বিল গেটস, মার্ক জুকারবার্গ এরা। কিন্তু ইলন মাস্ক একমাত্র পার্সন যে আসলে ডিফারেন্ট ফিল্ডে ও হইতেছে ডিফারেন্ট $1 বিলিয়ন কোম্পানি দাঁড় করাইছে। তো এটা আর কি এই দিক দিয়ে চিন্তা করলেও হচ্ছে যে একটা খুব ইন্সপায়ার একটা পার্সোনালিটি। বাট ও যদি পার্সোনালি ও কেমন এটা নিয়ে খুবই কন্ট্রোভার্সি আছে, আছে। ওর যেমন ওর পার্সোনাল লাইফও তো তেমন বেশি ভালো না। ও হইতাছে যে ওর কয়দিন পরে বউ বাচ্চা থাকে না, ও ওর লাগে হয়ে যায় এটা সেটা। তো এইদিকে আসলে যে খুব ভালো মানুষ না, খুব ভদ্র মানুষ যে তাও না। আবার পাওয়ার আসলে বাট আসলে কি হয়, একটা জিনিস মানে বাট দেখলাম যে তুই একটা যারা জিনিস, হ্যাঁ একটা হুম, মিনিট, হুম। তুই একটা জিনিস চিন্তা কর, ওই লেভেলে তুই যদি থাকস যে আর কি তুই বিলিয়নার, ওই লেভেলে চিন্তা করলে আসলে ওই ওর ফ্রেমে চিন্তা করলে কোনটা রাইট কোনটা রং এটা আসলে আমাদের বোঝার ক্ষমতা আমি মনে করি হ্যাঁ, কম। বোঝার ক্ষমতাটা খুবই কম, কারণ হইতেছে যে ও অনেক কিছু আছে দেখতেছে না, আমরা আমরা আবার যেটা আমাদের লেভেলে থেকে দেখতেছি। তো আমি হুম। আহ, আহ, অনেক কিছু আসলে যে ইনভায়রনমেন্টাল একটা জিনিস থাকে, আবার একটা লেভেলে উঠে গেলে ওই জিনিসটা আসলে করতেও পারে না। যেমন আমরা এখানে এসে কিন্তু আমরা রেস্টুরেন্টে জব করতেছি, ঠিক আছে, বাট বাংলাদেশে থাকলে কিন্তু আমরা রেস্টুরেন্টে জব করতাম না, মেবি করতাম না। বা হইতেছে বাংলাদেশে যেগুলো একটু লোয়ার যে জবগুলো আছে, আমাদের আমাদের যে একটা স্ট্যাটাসের সাথে এটা আমরা ইউনিভার্সিটিতে বলতেছি। পড়ে। হ্যাঁ, মানে আমরা আসলে যতই বলি যে সব কাজই কাজ, হ্যান ত্যান হাবি যাবি, কিন্তু আমরা মুখে বলি এটা, আসলে মনে থেকে আসলে কেউ যে অ্যাকসেপ্ট করে এটা আমার তো মনে হয় না। কারণ বাংলাদেশে গিয়া হচ্ছে যে আমাদের যে মোটামুটি আলহামদুলিল্লাহ যাই হইছে বা যাই আছে, এইটা দিয়ে আমরা কি খেতে খামারে কাজ করুম? আমরা মানে লেখাপড়া করছি, ঠিক করছি, মুখে যতই বলি কাজ সমান ভাই, কাজ সমান, কিন্তু আমরা কি করুম আসলে? তখন কিন্তু ডিফারেন্সিয়েট সবাই করবো। তো এটা সেম থিং আসলে আমরা যেটা আসলে ওই এনভায়রনমেন্টে থাকলে বা মানুষ একটা লেভেল আপ হয়ে গেলে ওই নিচের লেভেলের জিনিসগুলো আসলে মানুষ হয়তো আর ওরকম ভাবে মনেও রাখে না বা ইয়েও করে না হয়তো। আমার আমার কাছে মনে হয়, তোর কাছে কি মনে হয়? এরকমই আমার নানা একটা কথা বলতো। আমার নানা এত শিক্ষিত লোক আছিল না, বা উনি বলতো যে কি জানি আহ, আমি একবার ক্লাস এইটে ক্লাস এইটে ধর আমি পাইছিলাম জামালপুর সাধারণ গ্রেডে, নাম তাহলে 1 নম্বরে আসছিলাম জামালপুর সদরে, বৃত্তি পাইছিলাম। তো এরপরে ইয়া এরপরে 9-এ উঠা আমার রোল ছিল কত, আমার রোল ছিল 3, বুঝছস? পরে 9-এ উঠে তো বুঝছি পোলাপান 9-এ উঠলে একটু পাকা টাকা গজায়। তো পোলাপানের সাথে মিশতাম এরা সেটা ঘোরাফেরা করতাম, পড়ালেখা টড়ালেখা করতাম না। তো এক পর্যায়ে যায় কি হয় যে আমি মনে হয় একটা সাবজেক্টে ফেল করছিলাম প্রথম সাময়িকে, হায়ার ম্যাথে, জীবনের প্রথম ফেল, আর ওটাই ফার্স্ট ওটাই লাস্ট। তো ফেল করছিলাম। তো এরপর গিয়া কোন রকম আর কি ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষায় তারপর আর কি আমি ভালোই করছি। এরপর করা ভালো করলে ওই লেভেলে ভালো করতে পারি না, আমার রোল 3 থেকে আমার রোল হয়ে যায় 6, 10-এ উঠা, বুঝছস? 6 যখন হয়ে যায়, আমার স্কুল কিন্তু অনেক নাম করা স্কুল, মোটামুটি অনেক ভালো নাম করা স্কুল জামালপুরের ভিতরে, নান্দিনা মহারানী হেমন্ত কুমারী প্রাথমিক সরকারি উচ্চ বিদ্যালয়। যাই হোক, তো আমি আমার যখন আর কি রোল 6 হয়, তো আমার নানা একটা কথা বলে যে জীবনে মানুষকে শুনছো যে আর কি ও জীবনে দেখবো যে মানুষ দারোগা থেকে দারোগা থেকে এএসপি হয়, এএসপি থেকে এসপি হয়। ভদ্রলোকের বাসায় আবার কে যাবে? জীবনে শুনছো যে কেউ এসপি থেকে আবার দারোগা হয়? এটা জীবনে শুনছো যে কেউ বড় কেউ কিছু কইরা আবার নিচে নামে? এটা কি ভালো দেখা যায়? তো এরকম একটা উদাহরণ দিছিল মানে। তো এই জিনিসটা সবসময় আমার মাথায় থাকা আশা গেছে। বলে না, ওরা তো তুই হলো যেটা বললি না যে হলে একটা নাটক লেভেলে করে। গেলে বা একটা আসার নাম করে নাটক করে, গেলে কত মানুষের শোনা এর যায়? থেকে নিচের কিছু করতে খুবই আর কি একটু কেমন যেন হীনমন্য ফিল হয়। এটা আসলে এরা সোশ্যাল কন্ট্রাক্টেরও ব্যাপার আছে, নিজের পার্সোনাল ইয়েও এখন থাকতে ঠিক পারে, আছে? যার যার প্রেফারেন্স। তারপরও বিদেশে দেখলে কি হয় যে বিদেশে আর কি কোনো কাজই এখন আসলে ছিল করে না, কতক্ষণ? কারণ কি কাজ ওরা ওই করতেছে, যে পে কাজের মধ্যে কাজ সিস্টেমটা করে করতেছে। রাখছে যে আর কি মোটামুটি সবারই আর কি সবাই সেম টাকা পায়, মিনিমাম ওয়েজ পায় যে লোয়েস্ট যে ছোট জব বস গুলো ভাই আছে। আর বয়স কোরিয়ানরাও বয়স করে বা হয়েছে, সবাই বাবা কম বেশি করে যারা আর কি বড় হয়ে গেছো। সব কাজে একটা লেভেল করে রাখছে। দেখা গেছে আচ্ছা একটা ইন্টারেস্টিং ব্যাপার, তুই ধর
কথার কথা, তুই তোর যে বেতনটা পাস না, মিনিমাম বা লোয়েস্ট মিনিমাম বা একটু উপরে রেস্টুরেন্টে কাজ করে, একটা ইমিগ্রেশন অফিসার যে পড়ালেখা টড়ালেখা করে গিয়ে যে কাউন্টার বসে থাকে, ও সেম বেতনই পায়, জানো এটা? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ। এইখানে যে পে যে পে ওয়েজের যে ডিফারেন্সটা, এটা ওরা খুবই সুন্দর করে কমায় আছে। সবাই আর কি সেম, আর কি সবাই আর কি সবাই সেম টাকা পাইলে কেমন লাগে যে আচ্ছা সমাজে আর কি আমি সেম ভ্যালু প্রোভাইড করতেছি, তখন আর কি নিজের কাছে নিজের খারাপ লাগে না, বা মানুষ আর কি তোর ছোট করে ওইভাবে দেখে না। বাট হুম। সরকারি জব টব করলে একটু আলাদা সুবিধা টুবিধা আছে, ভ্যাকেশন সেটা আর কি। আচ্ছা আছে ঠিক আছে, বাট আমরা যদি অনেক মুভি টুভিতে দেখি and then, কিন্তু তখন দেখা গেছে যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডে ছেড়া দেয়, কারণ বয়ফ্রেন্ড হইতেছে সিইওতে জব করে, দিকে একটা কর্পোরেট জব টব নাই, এটা এই জন্য এটি দেখা দেয়। সে এখানে বেতনের ক্ষেত্রে ঠিক আছে, যে বুঝলাম বেতনের ক্ষেত্রে হইতেছে যে প্রায় অলমোস্ট সিমিলার, কিন্তু কর্পোরেট জবে আসলে এত ডিগনিটি বা এটা সেটা এরকম কেন, এটা তো কোশ্চেন হইতে পারে তাই না? কারণ হইতেছে যে তুই রেস্টুরেন্টে কাজ করতেছিস, ঠিক আছে, তোর তোর যদি রেস্ট ধর কথাটা কথা, তোর যদি রেস্ট অফ দ্য লাইফ তুই যদি রেস্টুরেন্ট জব কইরা কাটাস, হ্যাঁ, সেক্ষেত্রে হইতেছে কেউ তোরে যদি আস্ক করে যে ভাই কি করেন, তখন ধর সেটাই। হচ্ছে তখন তো কবি যে ভাই রেস্টুরেন্টে জব করি। তো সেক্ষেত্রে হইতে তুই একটা গ্রাজুয়েট পোলা আইটি এরকম, সেক্ষেত্রে তোর নিজের মধ্যে কি কেমন ফিলিং হবে? আচ্ছা, ওইটার আগে একটা কথা বলে নি, যেমন হুম কালকে তুমি কোরিয়ান আসবে সোসাইটিতে এরকম একটা ব্যাপার আছে যে ওরা আর কি উম, তাড়াহুড়া করে যে যাবো বলতেছিল আরে এখন তাড়াতাড়ি ওরা যাও আর কি তুই রেস্টুরেন্টে কাজ করলে এমনিতে তোর চলতে ফিরতে ঠিক আছে, বাট তুই যদি বিয়ের মার্কেটে যাস বা আর কি ডেটিং এর মার্কেটে যাস, এটা একটু একটু নিচের দিকেই দেখে। ওদের আর কি টাকা পয়সার, ওদের যে একটা আমেরিকান ড্রিমস যে ব্যাপারটা কোরিয়ান মেয়েদের মাঝে বা আসলে কোনো কোরিয়ান সমস্যা নেই সোসাইটিতে, যে টাকা পয়সা লাক্সারি লাইফ, এটা আর কি ওরা খুবই আর কি মনে প্রাণে আর ম্যাটেরিয়ালিস্টিক কি লাইফ। বিশ্বাস করে, হ্যাঁ ম্যাটেরিয়ালিস্টিক। বাট এই জিনিসটা জাপানের দিকে তাকাইলে এই জিনিসটা আর কি আবার একটু ডিফারেন্ট। জাপানে যেমন ধর তুই যদি একটা ক্যাফেতে কাজ করস, তো তুই যদি আর কি ক্যাফেতে কাজ পরীক্ষা করস, শেষ কারো যদি পরিচয় দেস বা আর কি তুই ডেটিং মার্কেটে বা কারোর সাথে ডেট করতে গিয়ে যদি পরিচয় দেস যে আচ্ছা আমি ক্যাফেতে কাজ করি, আমি হচ্ছে ব্যারিস্টা, তো ও প্রথমে কি বলবে জানোস, যে আর কি ও আচ্ছা, ও তাহলে তুমি মনে হয় অনেক ভালো কফি বানাও। বাট কোরিয়াতে তুই যদি এটা বলস, তাহলে আর কি ও চিন্তা করবে যে প্রথমে ফার্স্ট থটটা আসবে সেকেন্ড যে ও টাইম আচ্ছা ও তো গরিব, এরকম আর কি, তোর তো টাকা নাই। তো কোরিয়ান আর বলতেছে জাপানিজ সোসাইটিটা আর কি এরকম ডিফারেন্ট। আমি আর কি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে করতেছি, প্লাস আর কি আমার উম, আমার কিছু বড় ভাই আছে, একজনের কথা আচ্ছা নাম না বলি, তো আর কি ও আর কি ও আর কি কোরিয়ান, ও আর কি অনেক দিন আর কি জাপানে থাইকা আসে, ও আর কি জাপানে ডেটিং টেটিং এটা সেটা ও ইনভলভ ছিল, ওইখানে পড়ালেখা করছে। প্লাস আমার রেস্টুরেন্টে যে ইমো আছে, উনিও আর কি জাপানে উম, প্রায় 7-8 বছর কারো না কাটাইছে। কারো সেট তো থাকে ভাই সবার কাছ থেকে আমি আর কি এরকমই শুনি যে এই জাপানিজ সেট ছাড়া সোসাইটিতে করে এরকম, না যে তুই কাজ যেরকমই করস তোর আর কি আশেপাশে মানে আর কি যেদিকে ওই তাকাও সেদিকে প্রপার আর কি সম্মান সবাই দিবি সেটে যে ও সেটেই আচ্ছা না ঘুরে তুই এই কাজ করস মানে তুই মনে হয় এই জিনিসটা ভালো করস। বাট কোরিয়াতে আর কি সব মনিটারি ভ্যালু চিন্তা করে, যে আর কি তুই এই কাজ করস মানে তোর আর কি লেভেলটা এরকম এরকম। আচ্ছা আমরা কোরিয়ার কথা বাদ দিই, যদি বাংলাদেশের কথা চিন্তা করি, বাংলাদেশে তো আরো খারাপ অবস্থা আমার কাছে মনে বাংলাদেশ তো হয়। আর খারাপ অবস্থা, নিজের পুটকিতে কারণ গুল হয়ে আরেকজনের, বাংলাদেশ তো আরো আল্লাহ, খারাপ। তো না বাংলাদেশে হচ্ছে যে বাংলাদেশ তো বাংলাদেশে না, মানুষের কইতে হবে না, বাংলাদেশে তো ভাই তোর ফ্যামিলি কইবো তোরে, তো বাবা বাবা মাই বলবো, মানে অনেক ক্ষেত্রে, লাস্ট দিকে সবার না ডাক্তার যদিও। ইঞ্জিনিয়ারিং বিয়ে করতে মানে এরকম একটা কথা শুনছি যে সন্ধ্যের আহ, সাথে কথা বলে মানে ওই যে সময় মাহমুদুল কাটতেছে হাসান সোহাগ, ওই রকম আরিফ উনি আর কি একটা কথা বলে যে মানুষ আসলে আহ যে ভাব মারার জন্য কোন একটা কাজ করে বেশি, স্পেশালি বাংলাদেশের ইয়াতে, যেমন উনার একটা অভ্যাস ছিল যে উনি হচ্ছে যে মানে উনার মুখ থেকে শুনছি, উনার একটা অভ্যাস ছিল যখন উনি উদ্ভাসে ক্লাস নিত বা ইয়েতে ক্লাস নিত, উনি বলতো যে আমার একটা চিঠি লিখবা। তো কোনো টপিক টপিক না, যে যা মনে হয় তার লেখো। মানে উনি অনেক চিঠি পাইছে এরকম যে সবাই আর কি মা বাবারে আর কি হচ্ছে যে অনেক বকতো। কি জন্য বকতো, যে ওই ছেলেটারে নাকি পড়াশোনা করাইতেছে, যে মা বাবা ভাবলে যে না আমার পোলা হইতেছে বইতে পড়ে, আমার পোলা হইতেছে ইয়ে পড়ে, এটা সেটা। তো মানে বাংলাদেশের ক্ষেত্রে, বাংলাদেশে এজ এ মুসলিম কান্ট্রি হিসেবে কিন্তু এটা আনএক্সপেক্টেড, কিন্তু এটা কেন হইলো আসলে, এটা কি আসলে আমাদেরকে ব্রিটিশরা রুল করে গেছে আর এরকম একটা জিনিস মাথার মধ্যে সেট করে থেকে গেছে, এরকম কিছু নাকি, কি মনে হয়? এটার প্রভাব আছে, কারণ আমাদের যে কলোনিয়াল যে মাইন্ডসেটটা আমাদের হুম মধ্যে যে আর কি
যে স্লেভ একটা মাইন্ডসেট ক্রিয়েট করা গেছে ওরা, যে আর কি ওই সময় সমাজ ব্যবস্থা যেমন ছিল যে আর কি ও আচ্ছা ব্রিটিশরা হচ্ছে সাদা চামড়া, ওরা হচ্ছে আমাদের প্রভু, প্লাস ওদের যে গভর্নমেন্ট সিস্টেম আছে, যে সিভিল সার্ভিস জবগুলো আছে, এগুলো আর কি যে পাইবো ও আর কি মানে ওদের একটু আশেপাশে একটু চাটা পাবলিক হয়ে আর কি থাকতে পারবো, ও আর কি অন্যদের থেকে ভালো সুবিধা পাইবো এরকম আর কি। তখন আর কি ওই সমাজের ওই প্রেক্ষিতে এই জিনিসটা আর কি অনেক ভালোভাবে দেখা হইতো যে চাকরি বাকরি করাটা। তো এটা আর কি জেনারেশনালি আমাদের আর কি থেকে গেছে, আমরা আর কি এটা থেকে এখন পর্যন্ত বের হইতে পারিনি। যে প্লাস ভাব মানার যে বিষয়টা, এরা তোর হ্যাঁ কেন মনে মানে হয় যে এটা কেন আমাদের মধ্যে এটা আছে যে আমার যারা জাতি এটা হিসেবে আসলে এমন কেন আমার এত ফ্রাস্ট্রেটেড লাগে মাঝে মধ্যে। আচ্ছা, মানে আর কি হ্যাঁ আমারও খুবই অর্থ আসলে এটা অর্থ জিনিসপত্র লইয়া যেসব জিনিসের কোনো মিনিং নাই, যেসবের আর কি কোনো দরকার নেই, মানে আজাইরা। মানে হইতেছে এটা আমি আমিও জানি না, আমি কখনো ভাইবা দেখি নাই। হয়তো দুই একজন ডিফারেন্ট, বা আমরা জানি না, আমরা হয়তো কুরিয়াতে থাকার কারণে আমরা বাংলাদেশটারে হয়তো বা দেখতে পারতেছি দূরে থেকে যে না কি হইতেছে। এইটাও একটা রিজন হইতে পারে, আমাদের একটু জেনারেল নলেজটা বাড়ছে বা দেশপ্রেম বাড়ছে। বাংলাদেশে থাকলে হয়তো আমরা এরকম কিছু একটা হইতে পারতাম, আমি জানি না শিওর না। বাংলাদেশে এইটা একটা কারণ, যে আমাদের ব্রেনের মধ্যে এরকম ভাবে ঢুকে গেছে, আমরা যেহেতু স্লেভ ছিলাম ওদের, একটা কারণ। দ্বিতীয় কারণ হইতে পারে যে আহ একটা আছে মূর্খতা আর একটা আছে অশিক্ষিত। দুইটার মধ্যে আমি আমি যেভাবে ডিফারেন্সিয়েট করে যাই, যদি একটা মানুষ মূর্খ হয়, মানে বাংলায় কি যে মূর্খ, মূর্খ মানে হইতেছে যে ওরে ভাই তুই বুঝাইতে পারবি না, মানে তুই যদি ভালো লজিক টলিক দিয়ে ওরে যদি কোনটা সঠিক কোনটা ব্যাঠিক যদি বুঝাস, ও বুঝবো না। ওর আন্ডারস্ট্যান্ডিং এ যেটা ও যে ধরছে ওটা ধরছেই। এই ওর টাইপের কথা হলো মানুষ এটা হইতেছে। যে বিচার মানলাম তাল গাছ আমার, বিচার মানার পর হ্যাঁ, কবে যে আরেকটা আছে ধর হাতে কলমে অশিক্ষিত, মানে হয়তো স্কুলে টিস্কুলে যায় না, কিন্তু জেনারেল নলেজ অনেক বেশি ডেভেলপ, বা ওরে যদি একটা ভালো জিনিস বুঝাস, ও যদি সত্যি সত্যি ওটা ট্রু হয় তাহলে ও অ্যাকসেপ্ট করে। এরকম ধরনের মানুষজন আছে। বাট আমাদের বাংলাদেশে যেই ধরনের মানুষ বেশি ইসলাম ইসলাম তো গেছে ইন্ডিয়া থেকে পরে, যেই ধরনের মানুষ ইসলাম বেশি অ্যাকসেপ্ট করে তারাই বেশিরভাগ ছিল অশিক্ষিত মূর্খ। কারণ যখন ওই যে প্রথা ছিল, প্রথা, যে দাস প্রথা ছিল, বা বেশিরভাগই তো হিন্দু ছিল। তো যারা আসলে ওই নিচু ধর্মের ছিল, যাদেরকে ওই যে মন্দিরে ঢুকতে ঢুকতে দিত না, তারা ইসলামের সৌন্দর্য দেখে আসলে তারা ইসলাম অ্যাকসেপ্ট করে। ইসলাম অ্যাকসেপ্ট করা সত্ত্বেও কিন্তু ওই যে মূর্খতার যে মানে হাই ক্লাস মানুষজন হয়তো কিন্তু তখন কিন্তু ইসলাম অত বেশি অ্যাকসেপ্ট করে না, তারা ইসলামের সৌন্দর্য অত বেশি জানতো না, বা বেশিরভাগ ওগুলা অ্যাকসেপ্ট করে। বা ওইটা আর কি ওদের জন্য সুবিধাজনক ছিল না, এর জন্য হয়তো। হ্যাঁ, কারণ কি ওরা হ্যাঁ, ইসলাম না নিলে ওরা মানুষের উপরে আর কি ধর ইচ্ছা মতো ওদের ইয়াটা প্রভাবটা হ্যাঁ, ইচ্ছা মতো খাটাতে পারতো। প্রভাব বাট যারা দেখাইতে আর কি পারতো না। নিচে ছিল ওদের, যারা আর কি দাস দাস ছিল বা আর কি যারা নিচের ক্লাস গুলাতে ছিল, ওদের জন্য এটা আর কি সুবিধাজনক ছিল যে না আচ্ছা আমাদেরকে আর কি ভ্যালু দেওয়া হইবো বা আমাদেরকে ভ্যালু সমানভাবে দেওয়া সম্মান হইব, দেওয়া হ্যাঁ। হইবো। তো এর হ্যাঁ, জন্য হয়তো একসেপ্ট করছে। অ্যাকসেপ্ট করছে তো। যারা আসলে অ্যাকসেপ্ট করছে তারা হয়তো ও হাই ক্লাস মানুষজন করছে, যারা আসলে জেনারেল নলেজ ভালো, আল্লাহ তাআলা হেদায়েত দিছে, হেদায়েতের একটা বিষয় পার্ট, এটা আলাদা। আর যারা আসলে জেনারেলি অ্যাকসেপ্ট করছে তারা কিন্তু বেশিরভাগই মূর্খ অশিক্ষিত ছিল বেশিরভাগ। তাদের মধ্যে যে ইসলামের ট্রু আন্ডারস্ট্যান্ডিংটা, যে বা এই যে বৈষম্যর আন্ডারস্ট্যান্ডিংটা, হয়তো বা মুখে মুখে অ্যাকসেপ্ট করছে যে না বৈষম্য করবো না এটা সেটা, বাট আসলে ভিতরে ভিতরে বৈষম্য, এরকম একটা জিনিস হইতে পারে। বা আরেকটা জিনিস হইতে পারে, সেটা আমার মনে হয় যে ধর তুই, আমি দেখবে যে কেউ যদি নিজে পার্সোনালি অনেক বেশি কোন একটা বিষয় থেকে হার্ট হয়, তো ও মানে যেমন একটা জবের মধ্যে ধর কেউ একজন হচ্ছে যে ওই জবের মধ্যে ধর ম্যানেজার বা এইচআর যাই বল, ও মানে যদি বসের কাছ থেকে ও যদি প্রচন্ড বেশি ইয়া খায়, ধমক টমক খায়, ও আইসা হইতেছে ওর নিচে যে আছে ওরে আইসা ধমক টমক মারে। এরকম একটা রিফ্লেকশন কি আহে এরকম যে না ও অনেক আমরা অনেক ইয়া ছিলাম, অন্য ধর্মে ছিলাম, বা হইতাছে যে আগেকার কথা যদি বলি, বা আমরা যখন ব্রিটিশরা ছিল তখন আমরা এরকম ছিলাম, ব্রিটিশরা যাওয়ার পর আমরা যেহেতু একটু ফ্রিডম পাইছি তো আমরা এরা চালাই যায় আবার, যেহেতু চান্স পাইছে। এরকম কোনো কিছু মনে হয় নাকি তোর কাছে? জিনিসটা কন্ট্রোভার্সিয়াল একেবারে, but বললাম। থাকতে পারে আসলে অনেক কিছুরই সমন্বয়ে জিনিসটা আর কি, যে কোনো একটা কারণে এরকম না। বাট তুই যেটা বলছিস এরা এরকম আর কি অনেক ক্ষেত্রেই হয়। যেমন কি দেখা গেছে যে ইউনিভার্সিটি কালচার গুলা দেখ, ইউনিভার্সিটি যে র্যাগিং কালচার আছে, তো একটা মানুষ এখন হয়তো একটু একটু চেঞ্জ হইতেছে, পোলাপান একটু কি বলে একটু লজিক্যালি চিন্তা ভাবনা করা শুরু করছে। বাট
যেমন কি বলে যে আগে বড় ভাইরা আগে র্যাক করে, এরপর আর কি এর মধ্যে কেউ কেউ আর কি ভালো হয় যে র্যাক খায়, এরপরে ওদের জুনিয়রদের র্যাক করে না। বাট অনেকে দেখা গেছে যে না আচ্ছা ও আর কি খাইছে এরকম, ও আর কি এখন আর কি দিবে। তো হুম। এরকম, তো সবকিছুই আর কি সম্মিলিত কারণ হইতে পারে, জানি না। হ্যাঁ মানে আমার কাছে মনে হয় হয়তো বা এরকম একটা জিনিস হইতে পারে, কারণ আবার আরেকটা বিষয় হইতেছে যে মানুষ ওর মধ্যে ওই বিলিফ সিস্টেমটা চেঞ্জ সিস্টেমটা হয়ে গেছে। তো এরকম একটা আমি এক্সাম্পল শুনছিলাম যে আহ, একটা হচ্ছে যে বানরের নাকি কিসের একটা ইয়া হইতেছিল যে ও হচ্ছে যে কিছু কতগুলা বানর থাকে, বানর গুলার হইতেছে যে একটা গেট দেওয়া হয়, মানে 3-4টা সিঁড়ি দেওয়া হয়, ওই সিঁড়ির উপরে উঠলেই হইতেছে আর পানি মারবো আর কি। তো প্রথমে হইতেছে যে ওই দুই একবার উপরে যায়, যাওয়ার পরে পানি মারে। তো তো তখন হইতেছে কয়েকটা বানর আবার দেখে, তো এরকম কয়েকবার ঘটার পরে কি হলো, এরপর থেকে আর পানি মারা অফ করে দেয়, ঠিক আছে। কিন্তু এরপরে থেকে বানর আর যায় না ওখানে, কারণ ও ধইরা নিছে যে ওখানে গেলে হয়তো পানি মারো। সিস্টেম কিন্তু চেঞ্জ হয়ে গেছে বা এটি কিন্তু সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে যে কালচারাল বিলিফটা হয়ে গেছে যে না ওখানে যাইস না, ওখানে গেলে পানি মারবো। তো এর লেগে ওই বানর গুলো আর ওখানে আর যায়ও না। তো এখন কোনো রোজ টোজ কিছু নাই, হয়তো এরকম কিছু কি হইতে পারে কিনা যে ব্রিটিশরা চলে গেছে বা হইতেছে আমরা যে অত্যাচারিত হয়েছে ওইটা চলে গেছে, কিন্তু আমাদের ভিতরে ভিতরে কিন্তু ওই জিনিসগুলো রয়ে গেছে এখনো। কিন্তু এখন আমরা দেখতে পারতেছি তাই না, যে পলিটিক্যাল যে জিনিসগুলো ঘটতেছে বাংলাদেশে, হয়তো আসল জিনিস গেছে গা, কিন্তু আমাদের মধ্যে ওই জিনিস কিন্তু রয়ে গেছে গা। শেখ হাসিনা নাই, এক কিন্তু শেখ হাসিনার সেটাই রুল একটা এখনো রয়ে জাতি। গেছে। আমরা ভাই বিশ্বাস কর, আমি পার্সোনাল ইয়া থেকে কই যে ধর বাংলাদেশ তো আমি থাইকাইছি, এমন না যে আমি 2-4 বছর বিদেশে আইসা মানে খুব আর কি ইয়া হয়ে আমি গেছে, বিদেশে গেছি তো হয়তো, এরকম এরকম না। না। হ্যাঁ, বাট তারপরও 2-4 বছর যাই থাকছি, মানুষের সাথে মিশছি কম না, কোরিয়ান হোক অন্য অন্য আরো বিদেশি হোক, বা এদের দেশের মানুষের নিয়ম কানুন আচার ব্যবহার ভদ্রতা এত কিছুর সাথে আর কি 2-3 বছর একসাথে অ্যাডাপ্ট করার পরে হুট করে যখন বাংলাদেশ গেছি না, ভাই আমার কাছে ভাই মানুষেরই মানুষ মনে হয় না, যে এরই আর কি মানে মানুষের কিন্তু তুই রাস্তাতে যাবি, ধর আমার তো এমনিতে ছোট লম্বা এটা সেটা, আমি কিন্তু সহজে আর কি কারো দ্বারা ইন্টিমিডেট ফিল করার লোক না, যে আর কি আচ্ছা কেউ আসলো আমি আর কি ভয় পেয়ে গেলাম বা নার্ভাস এরকম না কিন্তু। তারপর আর কি ভাই এত আর কি মানে অ্যানোয়েড লাগতো রাস্তাঘাটে গেলে, মানে দেখতাম যে বেটা বেডি ছোট নাই বড় নাই সবাই মানে তাকায় আছে কেন আমার আর কি চুল লম্বা। মানে এমনও ইনসিডেন্ট হইছে, যে আমি মামার সাথে ঘুরতে গেছি সরিষা ফুল দেখতে বাইক দিয়া, তো এদিক দিয়ে অটো দিয়া পিচ্ছি পিচ্ছি পোলাপান যাইতেছে, কয় যে মানে অটোওয়ালার জিগাইতেছে এক পিচ্ছি মাইয়া যে কি এটা কি বেড়া নাকি বেডি, এ কি মহিলা এটা জিগাইতেছে, হচ্ছে পোলাপান দোষ দেয় না, পোলাপান তো পোলাপানি, বড় মানুষের এরকম কাহিনী আছে। তো আরেকদিন যে আমার আমার বাসা হচ্ছে ধর জামালপুর ইয়ার ওইখানে জামালপুর স্টেশনের কাছেই, তো আমি আর কি চাটা খায়া বাসায় যেতেছি, এক পিচ্ছি পোলা আচ্ছা বলছি ভাই তুমি কি বেড়া নাকি বেডি, আমার ডিরেক্ট এটা না পোলা মানে হিসাব বাদ দিলাম, বাট ভাই বড় বড় মানুষজন মানে এমনে তাকায় থাকে, এমনে দেখে অমনে দেখে, মানে রাস্তা দিয়ে হাঁটা যায় না, কি যে একটা অবস্থা মানুষের স্পিকার। পরে মানে মানুষ আসলে তো আমার দিকে তাকায় থাকার জন্য না, মানুষের চিন্তা ভাবনা, মানুষ আর কি মেয়েতে দেখলো বা আর কি তুই ফ্যামিলি নিয়ে বাইরে গেছিস মানে এমনি দিয়ে তাকায় আছে অমনি তাকায় আছে, মানে এত বাজে অবস্থা। তার মধ্যে ধর মানুষের মন চেহারা দেখলে মনে হয় যে আর কি ওর ভিতরে আর কি কুমতলব আছে কোনো না কোনো, এরকম আর কি এমন ভাবে তাকায় এমন কথাবার্তা বলে বা আর কি সবকিছুতেই মানে হুট করে অল্পতে আর কি বাংলাদেশের মানুষ মেজাজ খারাপ হয়ে যায়, মানে রাগা যায়, মানে কি এদের মাঝে মানে জাতি হিসেবে আমরা আসলে আমাদের মধ্যে শিক্ষার অনেক অভাব আছে। 5 মিনিট পরে ফোন দিয়ে মানে যদি সিভিক যে সেন্স এটা এখন আমাদের আর কি পুরোপুরি ডেভেলপ হয় নাই। আমার মনে হয় যে আমরা এখন অর্ধেক মানুষ বাংলাদেশে, মানুষ এখন আর কি সিভিলাইজড হয় নাই, বাংলা কথা যেটা সিভিলাইজড হয় নাই বাংলাদেশের মানুষ এখন। বিদেশ আসলে হ্যাঁ এটা টের পাওয়া যায় যে উপলব্ধি করা যায় যে আচ্ছা মানুষ কিরকম হইতে পারে, মানুষ কিভাবে কিভাবে মানে কারো বলতে হয় না, একটা বাস আসছে ট্রেন আসছে মানুষ সোজা লাইন ধরে দাঁড়ায় গেছে, কারো বলা লাগে না, কোনো হুড়াহুড়ি নাই কিচ্ছু নাই, একটা গাড়িও নাই রাস্তায়, ট্রাফিক লাইট দিছে গাড়ি থামা যাবো, বা আর কি একটা গাড়িও নাই তারপর ট্রাফিক লাইট ছাড়া কেউ পার হইব না। ভাই সিভিক সেন্স এখন আমাদের হয় নাই, আমরা এখনো সভ্যতা তো আমি যুগে যখন আসি নাই। প্রথমে আসলাম, হ্যাঁ আমি যখন প্রথমে আসলাম তখন হচ্ছে যে আমি যেখানে ওই কাজে ঢুকলাম, তো কাজে
ওরা এত ভালো মানুষ যে ওরা মানে 5 মিনিট যদি কেউ লেট করে তো আমাকে সবাই 5 মিনিট বেশি কইতো যে তুমি আজকে, মানে 1.5 ঘন্টার ব্রেক ছিল, কইতো যে তুমি আজকে 5 মিনিট বেশি ইয়া করবা, 1 ঘন্টা 35 মিনিট কাটাইবা। সবাই এরকম দিত। 10 মিনিট কেউ লেট করলে সবাই 10 মিনিট আবার ভাগ করে দিত, ডিস্ট্রিবিউট করে দিত ইয়া। তো আমি আমি তো মানে ওদের আচরণ টাচরণ দিকে আমি অনেক মানে ইমপ্রেস। আমি কই, কি রে ভাই, এটা কই এলাম। ওরা যদি শুধু ওরা যদি কালেমা যদি পড়তো জাস্ট ইমান আনতো, তাই সবগুলা জান্নাতে যাইতো। আর কি, আসলে আর বাংলাদেশের দিকে তাকাইলে আমার মনে হয় না যে মুসলিম হয়েও যে জান্নাতে যাওয়া, মানে আমি তো বলি না নিজেরে এরকম মানে বাংলাদেশের মানুষের যে মিথ্যা কথার যে বলার যে ইয়া, তারপর হইতেছে যে আহ যে কুমতলব বা ডিসঅনেস্টি। হইতেছে যে ডিসঅনেস্টি, হ্যাঁ। তো ওরা যা শুধু ইমান থাকলে সবগুলা জান্নাতে যাইতো আমার কাছে মনে হয় আমার যে। কাছে এরকমই লাগে। সবার কথা জেনারেলাইজ ভাবে না বললেও মানে বেশিরভাগ মানুষ আর কি, বেশি, কারণ কি হ্যাঁ, কারণ ওদের ওদের মধ্যে মধ্যে ডিসঅনেস্টি নাই। বাংলা কথায় ডিসঅনেস্টি নাই। তুই কাজ করবি যে ইন্ডিভিজুয়াল কিছু ঘটনা থাকতে পারে, যে ইন্ডিভিজুয়াল কারোর সাথে আর কি খারাপ হুম, ঘটনা ঘটছে, এরকম সবকিছুতে ইন্ডিভিজুয়াল থাকে, যে লাইফ ইজ নট, নাথিং ইজ ব্ল্যাক এন্ড হোয়াইট, From now on, ইটস আ I শেড will অফ not গ্রে। ask any তারপরও questions. ওদের And আর কি just if you see any question, just answer. জেনারেলাইজ করলে দেখা যাবে যে আর কি, তোর কাজে গেছিস তুই, তুই যদি 1 ঘন্টা বেশি কাজ করস বা আধা ঘন্টা বেশি কাজ করস, তোর এটা লেখা এটা আর কি তোর টাকা দেয়া দিব, মানে কারোর কোনো ভাবে আর কি ঠকাইবো, এইটা ওদের মাথায় কোনো চিন্তাই নেই। হ্যাঁ, এরা মনে হয় চিন্তাই করতে পারে না এইভাবে যে না আচ্ছা আমি আর কি করাপশন করব, হয়তো বা বড় লেভেলে কম বেশি Answer this. একটু একটু হইতে পারে, এটা মানুষ জানে না, বাট যে অনেক কি বলে অনেক জেনারেল লেভেল মানে বড় ডিসঅনেস্টি বলতে নাই। একটা পোর্শন, হ্যাঁ, বড় একটা পোর্শন আর হ্যাঁ কি, হ্যাঁ, মেন যে পোর্শনটা বলতে আছে গেলে এটা। বলতে গেলে হ্যাঁ বলতে গেলে ম্যাস পিপল, Answer this one. এদের মধ্যে হ্যাঁ, ডিসঅনেস্টি, কারো ক্ষতি করব, কারো পিছনে লাগবো, কারো দ্বারা 1 টাকা মানে লাভ করার চেষ্টা করব, Answer ওর this ক্ষতি one. করা, এইসব চিন্তা ভাবনা নাই ভাই। তো এই যেমন এই জন্য আমার স্যার বলতো, আমার একটা স্যার আছিল কলেজে, যে শেখ হাসিনারে Answer this one. প্রত্যেক মিনিটে মিনিটে নোবেল প্রাইজ দেওয়া দরকার, কারণ বাঙালি আসলে ভালো মানুষ, ভালো জাতি না। Answer তো this one. বাঙালির আসলে ওই আহ, ওরকম ভাবে সোজা করে না রাখলে বাংলা যাতে সে ভালো হইব না। তো শেখ হাসিনারে আসলে ওই Answer প্রতি this one. মিনিটে মিনিটে নোবেল দেওয়া উচিত। আমি যদি যদি এরকম পাওয়ার থাকতো তাহলে আমি তারা এরকম নোবেল প্রাইজ দিতাম। তো মানে তিনি একথা বলছে এরকম ভাবে, তো Answer আসলে this one. এরকমটাই। আবার দ্বিতীয়ত না হইতেছে না যে না, আমি মনে করি আমি এটার সাথে ডিসএগ্রি করবো। কেন? যে আমি মনে করি যে টু রংস নেভার মেক এ রাইট। This one. হ্যাঁ, বুঝছো? তা ঠিক আছে। মানে মানে হ্যাঁ, মানে স্যারে যেটা বুঝাইতে চাইলো যে আমাদের জাতি হিসাবে যে আমাদের এই যে অবক্ষয়, আমাদের তো উচিত ছিল যে মুসলিম হিসাবে কিন্তু This আমাদের মাইন্ডে কিন্তু ব্রড হওয়া উচিত ছিল অনেক, তাই না? এরকম অবশ্যই আমাদের ডিসঅনেস্টি। ওপেন মাইন্ডেড হওয়া চিন্তা। এমনকি আমি যখন আর কি ঢাকায় থাকতাম, তো একদিন মানে এক ভাইয়ের সাথে কথা বলতে বলতে আমি বলতেছি যে ইসলাম কিন্তু ভাই অনেক, মানে ইসলামে কিন্তু অনেক ওপেননেস আছে, ইসলাম কিন্তু আপনাকে ব্রডলি চিন্তা করতে বলছে। যে আপনাকে কিন্তু বলে না যে না ডগম্যাটিক থাকেন আপনি একদম কুত্তা মারা, এইটা বলছে মানে এইটাই, এরা আর কি one. সমস্যা, বা আমি অ্যাডজাস্ট করা যাবে না বা ইয়া করা যাবে না। আমার মানুষের চিন্তা ভাবনা যে উনি বলতেছে যে ভাই ইসলাম হলো সব থেকে কট্টর, ইসলাম তোমার যেটা This কইছে one. এটাই করতে হবে, এরা ওটা এরকম আর কি। না গো, ইসলামে কিন্তু অনেক জায়গা অনেক ধরনের ওপেননেস আছে, যে তুমি আর কি মানে আর কি একসেপ্ট করো এরকম, যে আর কি নিজের জিনিসটা অন্য কারো চাপাই দিও না, তো এরকম অনেকে আছে না। বাট অনেকেই চিন্তা করে যে ইসলাম আর কি ডগম্যাটিক। আমার মনে হয় যে মানুষ আমাদের আর কি মুসলিম হিসেবে আমাদেরও আর কি ইয়া আছে, এরা মানে Answer মানে this দোষ one. আছে, And যে আমরা এইভাবে ইয়া চিন্তা করি বা আমরা পড়াশোনা করি না, আমরা আর কি বাপদাদা বা শূন্য শূন্য মুসলমান যা আর কি কোনো রকম শূন্য শূন্য শিখছি এরাই। তো আচ্ছা এরা বলছে মানে এটা এরকম, বাট নিজে কখনো পড়াশোনা করি নাই। তো আমরা যখন মুসলিমরা যখন আর কি এইভাবে আর কি ইসলামটা শো করব, তখন তো অন্যান্যরা ভাববো যে আচ্ছা ইসলামটা yeah, মানে shut down. এরকমই, তাহলে কি ওরা ইন্টারেস্টেড ফিল করবো না করবো না? ডেফিনেটলি এটা একটা ইয়া, কারণ আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা তো আলাদা But your কমপ্লিটলি, screen, এটা তো yeah, shut আছেই। down, man. কারণ আমাদের জাতি হিসেবে আমরা অন্যরকম, ঠিক আছে। বাট সেটাই আমি সেটাই অনেকগুলা ইন্টারভিউ দেখছি যে স্পেশালি নন মুসলিম এরিয়া গুলো আছে যারা, তারা আসলে Okay. আহ, এই মুসলমানদের, আমাদের তো কোরআন তো আছে, এটা তো অবিশ্বাস্য, এটা তো অসাধারণ। এটার কথা বাদ দিলে হইতেছে যে অনেকেই মুসলিম হইছে, হইছে কারণ দেখছে যে ইসলামের মধ্যে একটা ওপেননেস আছে। আমাদেরকে আসলে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, প্রেজেন্টেশনটা ভালো হয় নাই, ঠিক আছে। এটা আর কি মেন বিষয় এখানে, প্রবলেমটা আমি মনে করি। কিন্তু স্পেশালি বাংলাদেশে ইসলাম যেভাবে কট্টর ভাবে
রিপ্রেজেন্ট করা হয়েছে, আসলে এই ইসলামটা আসলে এরকম না, ঠিক আছে, আমার মনে হয় আর কি। সেটাই, তোর কথা ঠিক আছে। হুম। ইসলাম মানে জিনিসটা এমন যে তুমি যদি কোনো ধর্মের ব্যাপারে জানতে চাও, তুমি আর কি যারা এটারে ফলো করে, এইটা বা ধর্ম না খালি যে কোনো আইডিওলজির ব্যাপারে তুমি যদি জানতে চাও, বা আর কি তুমি যদি অ্যাকচুয়ালি মানে কি বলছে এখানে যে হোয়াটস দ্য রিয়েল ডিল, এটা তুমি যদি জানতে চাও, তাহলে তুমি ওই যে ওইটার যে বইটা আছে এটা তুমি পড়ো, যে ওইটার যে কি বলে নথি বা আর কি স্ক্রিপচার যেটা, এটা তুমি পড়ো। তুমি এটা যে ফলোয়ারদের আর কি দেখে লাভ নাই। তো আমাদের ব্যাপারে এরকম, তুমি যদি ইসলামটা জানতে চাও, তুমি কোরআন শরীফ পড়ো, তুমি হাদিস পড়ো, তুমি এটার ফলোয়ার, কারণ কি ফলোয়াররা ওদের আর কি ভুল থাকবেই, ভুল ত্রুটি আর কি মানুষেরই হয়, মানুষেরই আর কি শয়তানের লাড়ে চাড়ে। বাট তুমি যদি মূল স্ক্রিপচার পড়ো তাহলে তুমি আসলে জানতে পারবা। তারপরে এটার মধ্যে আরো অনেকই আর দোষ আছে, যেমন অনেক কিছুই এরা ইনফ্লুয়েন্স করে, যেমন ওয়েস্টার্ন প্রপাগান্ডা, এরা যে মানুষের শিখাইছে যে আচ্ছা ইসলাম মানে টেরোরিজম, ইসলাম মানে আর কি খারাপ, ইসলাম মানে হচ্ছে বাল্য বিবাহ, তারপর হচ্ছে প্রিম্যাচিওর বিবাহ শাদী, এরকম এরকম। তো মানুষের মধ্যে এগুলো ইনজেক্ট করা হয়েছে, পুশ করা হয়েছে। তো কি হয়, এরা অনেক মানুষ এসব দেখে আর কি ডিমোটিভেটেড হয়ে যায়, এটা নিয়ে আর জানার আগ্রহ থাকে না। ও আর কি মনে করে যে আচ্ছা না আমি সব জানি, কারণ আমার সবসময় ছোট একটা জিনিস দেখাই যাচ্ছে, তো এরকম। ছোটখাটো ইনসিডেন্ট প্লাস হলে মুসলিম নাম লাগায় দেয় হ্যাঁ, যে মুসলিম করছে। এটা একটা যে ইন্টারেস্টিং ব্যাপার যে আর কি যে কোনো একটা কিলিং হইছে বা কিছু হইছে, এরা যদি মুসলমান কেউ করে থাকে তাহলে টেরোরিজম। বাট কোনো যদি কেউ যদি খ্রিস্টান বা অন্য ধর্মের কেউ করে থাকে তাহলে এটা টেরোরিজম নাম দেয় না, এটা ইন্ডিভিজুয়াল ঘটনা বলে উড়ায় দেয়। যেমন সিডনিতে কিছুদিন আগের ঘটনা, তারপর নিউজিল্যান্ডে যে মসজিদে যে হম 50 মসজিদের জন না যে কতজন হত্যা করলো, টেরোরিজম শব্দটা একবারও আসে নাই এইসব হ্যাঁ ঘটনায়, কিন্তু একটা মুসলিম করলো পাশে কথা টেরোরিজম। বলো তাহলে, হ্যাঁ? বাট যেটা আমি বলতেছিলাম, এটার যে মুসলমানরা এরকম দেখে আর কি মানুষ ইন্টারেস্টেড ফিল করে না, এটার আবার অপোজিটও আছে। কারণ কি সবাই ভালো খারাপ দুইটাই তো আছে, এমন না যে সবাই খারাপ। তো এই যে যেমন তোর একটা উদাহরণ দেই, তুই হয়তো চিনবি না, যে রে লিল ব্ল্যাক নামে একটা পর্ন স্টার আছে, বুঝছস? মানে অনেক ফেমাস, ও আর কি নাম জাপানিজ কি? আমেরিকান ছিল, রে লিল ব্ল্যাক। তো ওই এম এ আর- ও আর কি পর্ন স্টার, অনেক ফেমাস পর্ন স্টার, অনেক আর কি ফ্যান ফলোয়ার সেটা সেটা। এই মেয়ে ধর মালয়েশিয়া গেছে, মালয়েশিয়া গিয়ে কোন জানি মসজিদে নাকি কি জানি কোথায় আর কি যাওয়ার ওর একটা সুযোগ হয়েছিল। তো মুসলমানদের ব্যবহারে ইয়াতে ও আর কি এত আর কি ইয়া হয়েছে, যে এত খুশি হয়েছে বা এত মানে স্যাটিসফাইড ফিল করছে, ফুলফিলমেন্ট ফিল করছে, যে ও আর কি এটা নিয়ে ওর আগ্রহ দেখা যায় যে না আচ্ছা মুসলিম মানুষ কেন এমন আর কি, এদের আর কি মোটিভেশনটা কি পিছনে আর কি। তো ও এটা নিয়ে ঘাটাঘাটি করতে করতে ও আর কি কোরআন শরীফ পড়া শুরু করে। তো একটা পর্যায়ে যায় ও ওই যে কি হয়তো বছর খানেক হয়েছে মনে হয়, সঠিক জানি না, ও আর কি মুসলমান হয়ে গেছে। তো একটা পর্ন স্টার আল্লাহ হেদায়েত দিয়ে মুসলমান বানাই দিছে, বুঝতেছিস? তো এখানে কিন্তু মুসলমানদের ব্যবহারটা যে ও কিন্তু এখানে একটা কি বলে একটা পাওয়ার মুভ হিসেবে কাজ করছে। তো এমন না যে খালি খারাপ মানুষ আমগো দেখি বেশি। হ্যাঁ এটা আসলে ট্রু। তো আরেকটা বিষয় হইতেছে যে আমি যখন ওই সেজংয়ের পিছনে ছিলাম, ওখানে একটা নন মুসলিম করতো, কোরিয়ান আর কি। তো উনি গেছে শুক্রবারে নামাজ পড়ার পর পর উনি কিছু কথা বলবো যে উনি কিভাবে আসলে ইসলামটা অ্যাকসেপ্ট করলো। তো কোরিয়া কিন্তু এত উন্নত হয় নাই 50-60 বছর আগে। তো উনি কোরিয়া থেকে সৌদি আরবে নাকি কুয়েতে জানি কাজ করতে গেছিল, এজ এ ওয়ার্কার হিসাবে ওখানে গেছিল। যার পরে যখন রমজান মাস আসলো বা আজান টাজান হইতো, সব মানে দোকানপাট রাইখা মাইখা চলে যেত সবাই নামাজে। তো তখন 50-60 বছর আগের কথা। এখন তো হয়তো সৌদি আরব ওরকম প্র্যাকটিক্যাল বা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন আরো বেশি নামাজ টামাজ পড়তো মানুষজন। তো সবাই মসজিদ ছুটে ফালাই, মানে সব দোকানপাট ফালাই ফালাই মসজিদে যাইতে। তো তিনি আসলে ভাবতো আইরে এটা কি করে আসলে, এই আজানের মাইকে একটা কেমন একটা শব্দ অনেক জোরে জোরে, আর সবাই দোকানপাট তো রাইখা মাইখা সবাই এরকম একটা ইয়ের মধ্যে ঢুকে যায়। তো অনেক ইন্টারেস্টিং লাগে এর কাছে। তো তার এরকম নতুন নতুন গেছে, তো এরকম কয়েকবার দেখে দেখে যখন রমজান মাস আসলে কেউ কোনো কিছু খায় না। ওই যে পিচ্চি বাচ্চা অনেকগুলো আছে, ওনাদের সাথে দেখা মেয়া হয়, সবাই জিজ্ঞাসা করলেই কয় না, খাবো না, খাওয়া যাবো না। তো উনার কাছে এটা খুবই ভালো লাগে, অনেক অবাক হয়ে যায় যে কি, ইন্টারেস্টিং। হ্যাঁ, যে এত পিচ্চি বাচ্চা এই সারাদিন কোনো কিছু খাইবো না, ওরা থাকবো কেমনে? তো উনি আসলে ওই পরে স্টাডি করা শুরু করেন, উনি ইঞ্জিনিয়ার ছিল। তো উনি ওই বই টই পড়ে, কোরআন টোরআন পড়ে। তো পরে আল্লাহ তাআলা ওনার হেদায়েত দেয়া যায়, উনি পরে ওই করে ফেলায়। তো উনি আইসা আমাদেরকে লেকচার টেকচার দিল। পরে নামাজ শেষে উনি অনেক ইতি বললো। তারপরে
যে আমরা নামাজ পড়তে চাই না, কিন্তু এই নামাজের জন্য উনার অনেক স্যাক্রিফাইস করা লাগছে বা আইটি করা লাগছে। তো উনি পর উনার কমপ্লিট স্টোরি বললো আর কি, খুবই ভালো লাগলো, অনেক ইয়া লাগছিল আর কি। তো আসলে যেটা ওই মানে আমরা পাওয়া যায় না, যেটা মানে গিফটেড থাকে, ওটার আসলে মূল্যায়ন করা হয় না অনেক সময়, মূল্যায়ন করা পাই না আমরা আসলে, যেটা আসলে কষ্ট করে অ্যাচিভ করা হয় ওটার আর কি মূল্যায়ন আহ, করা লাগে বেসিকলি। মানে আলহামদুলিল্লাহ যে আর কি মানে জার্নিটা সহজ ছিল, মানে বলতে এমন না যে আর কি সবকিছু অ্যাচিভ করে ফেলাইছি বা এরকম, বাট আর কি যদি আর কি ধর চিন্তা কর যে আনফরচুনেটলি আল্লাহ যদি আমার অমুসলিম কোনো পরিবারে পাঠাইতো, হয়তো বা আমি নিজের প্রতি এরকমই আছে যে না আমি খোঁজা খোঁজা ঠিকই বের করে ফেলতাম, কারণ আমার মাথায় আমি অনেক কিউরিয়াস, তুই অনেক কিউরিয়াস, যে আমি চিন্তা করি কারণ কি আমি মুসলমান থেকেও আমি অনেক আর কি কি বলে যে ধর্মরে লাড়াচাড়া দিব, লাড়াচাড়া দিয়ে ফেলাইবো, যে এরকম অনেক কোশ্চেন টোশ্চেন করছি বা মাথায় আছে। তারপরে যে অনেক যাচাই বাছাই করে আল্লাহর রহমতে আল্লাহ অ্যান্সার দিছে, এখন আর কি আমার মাথায় এরকম কোশ্চেন আসে না। আমি যখন বাট এটা একটা প্রথম ব্লেসিং, যখন হুম এটা একটা ব্লেসিং আমি যে আর কি যখন প্রথম হইতেছে যে আমি একটু জাস্ট দেখি, জাস্ট নামাজ টামাজ পড়ি, আমার কিছু কিছু জিনিস আছে খুব ভালো লাগতো না, আমার কাছে ইললজিক্যাল মনে হইতো। কিছু কিছু কথাবার্তা বা হচ্ছে যে ওই যে যখন স্পেশালি যখন আমরা হইতেছে যে ওই জামাতে ঠামাতে যাইতাম, বা হইতেছে যে ওনাদের কিছু যারা স্পেশালি মুরব্বী কোন আর কি, মুরব্বীরা ওনাদের অনেক কথাবার্তা আর কি লজিক্যাল না, ওরকম মনে হইতো। বাট বাট ওরকম বেশি প্রবলেমেটিক কোনো ইটি ছিল না আর কি, ইললজিক্যাল মনে হইতো যে এই জিনিসটাই এমন কেন আসলে, বা হইতেছে যে যে প্রায়োরিটাইজেশনস বা এটি একটু উল্টাপাল্টা ইয়া হইতো। বাট যখন ওভারঅল যে এনভায়রনমেন্টে যে আসলে ট্রু ইসলামটা কি ওরকম ভাবে যখন ঘাটাঘাটি করা হয় তখন আর কি বুঝি। এদের হইতেছে যে আমি অনেক ইয়ের কি বলে ওই যে হিন্দু ধর্ম তারপর হইতেছে ইঠি এগুলো অনেক ঘাটাঘাটি করছি। তারপরে আমি আমার একটা ফ্রেন্ডেও কিন্তু হইতেছে যে আমার এই ঘটনাটা আরেকদিন বললাম নি, নেক্সট পডকাস্টে নেক্সট উইকে। তো আহ, আমার অনেক একটা শখ আছিল যে আমি একজন অমুসলিমদের দাওয়াত দিব, জীবনে যাই হোক লাইফে খুব ইয়া ভাবে দিব। তো আমার এরকম ওই থেকে আমার একটা শখ ছিল যে দিব। পরে আমার একটা ফ্রেন্ড আছিল, ও হিন্দু আছিল। তো দেন হচ্ছে মানে আমি চাইতেছি যে, কারণ আমাদের যে ক্যারেক্টারিস্টিক, কারণ যখন সাহাবারা ছিল ওনাদের ওনাদের পার্সোনালিটি দিয়ে ওনারা আসলে ওনাদের পার্সোনালিটি দেখে মানুষ মুগ্ধ হয়ে যেত, যে আসলে আই হেরে ও কি এমন জিনিস আছে উনি ফিল ফলো করে, যেটা আসলে আহ এত এত সুন্দর আচরণ, এত সুন্দর উচ্চ লেভেলের ক্যারেক্টারিস্টিক হইছে। তো এটা দেখে মানুষ আসলে মুগ্ধ হইতো পার্সোনালিটি দিয়া। কিন্তু আমাদের তো ওরকম পার্সোনালিটি নাই, আমাদের যে আমাদের নৈতিকতা ঠিক নাই, কথাবার্তা ঠিক নাই, চরিত্র ঠিক নাই। তো এমনি হইব না। বাট আমি চাইলাম যে তারপরে ওর সাথে কিভাবে ওরে কেমনে আসলে ইসলামের দাওয়াত দেওয়া যায়। আমার তো আল্লাহ তাআলা তো বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমরা দাওয়াত দাও, আগে তোমার পৌঁছাও দেওয়ার দায়িত্ব তোমার, আর হেদায়েত দায়িত্ব দেওয়ার হইতেছে আল্লাহ তাআলা। পরে আমি চিন্তা করলাম যে ওরে কেমনে দাওয়াত দেওয়া যায়, কেমনে দাওয়াত দেওয়া যায়। তো আমি অনেক ঘাটাঘাটি টাটাঘাটি করলাম, এটি কোনো ভালো ওয়েটাই পাই না কি করা যায়। তো পরে আমি হইতেছে যে অনেক ঘাটাঘাটি করে মরে পরে আমি ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার পাইছিলাম। শ্রী শ্রী রবিশঙ্কর আর হইতেছে যে ডাক্তার জাকির নায়েকের একটা লেকচার আছিল। আহ, ডিবেট। হ্যাঁ ডিবেট ছিল ওই, ডিবেটটার নাম মনে নাই। দেখছি। কনসেপ্ট অফ গড, হিন্দুইজম আর হইতেছে যে ইসলাম এন্ড হিন্দুইজম, কনসেপ্ট অফ গড বিটুইন হিন্দু এন্ড ইসলাম, এরকম একটা আছে, আমার মনে নাই। এই লেকচারটা আবার হইতেছে যে ইউটিউবে পাওয়া যায় না। কি জন্য পাওয়া যায় না এটা একটু বলি। তো ডাক্তার শিশি রবিশঙ্কর যখন ইনভাইট করলো ডাক্তার জাকির নায়েক, তো উনি হচ্ছে যে গেল, যার পরে তো ওই দিনকে তো উনি সব থেকে বেশি অপমানিত হয়েছে, প্রায় 10 লাখ মানুষ ছিল, 1 মিলিয়ন মানুষ ছিল ওখানে। তো ছিল ওখানে, উনি তো কোন উত্তর দিতে পারে নাই। তো পরে ওটা একটা জাকির নায়কের কাছে থেকে ওই রেকর্ডিংটা নিছে, নিয়ে উনি ওনার ইউটিউবে পাবলিশ করছে। পাবলিশ করে ওটার কপিরাইট ইস্যু মাইরা দিছে, উনি ওখান থেকে হাইড করে রাখছে। এরপরে ডাক্তার জাকির নায়ক ওই ভিডিও পাবলিশ করলে ওখানে কপিরাইট ইস্যু আসে। এর লেগে ইউটিউবে এই লেকচারটা পাবি না, ফেসবুকে পাবি, প্লাস হচ্ছে ডাক্তার জাকির নায়কের এর মধ্যে পাবি আর কি। দেখছি আমি অলরেডি।
তো পরে হইতেছে যে ওই পরে লেকচারটা আমি পরে মুখস্থ করছি, মুখস্থ করে আমার মাথার মধ্যে ঘুরতো, আমি আর কি খুব ভালো পারি নাই, তারপর আমি যতটুকু পারি মাথায় মনে রাখা রাখা কোট মোট মনে টনে রাখা, আর আমার মাথার মধ্যে টেনশন আইতো যে ওর লগে আমি যাবো, যাই যখন একটু কোন রকম যদি ধর্ম টর্ম নিয়ে কথা হয় ওরা আমি ওই দিনকে আরে ইয়া করবো। তা আমি প্রত্যেকদিনই যাইতাম, যাই হইতেছে যে ওর লগে চাটা প্রচুর ওর লাগে ইয়া ইয়া অনেক ভালো ফ্রেন্ডশিপ ওর লাগে আমার লাগে। তো ও মানে কেমন জানি ও মানে কিউরিয়াস না, ঠিক আছে, এর লেগে আর কি ও মজা পাইতাম না তেমন সে কথা মতো কয়ে, তারপরে মাঝে মাঝে ইয়া করতাম হ্যান ত্যান, কোনো সময় চান্স টান্স পাই না। পরে একদিন চা খাইতে খাইতে আমি আর একটা ফ্রেন্ড, রোজার মাস আইলো, রোজার মাস আর পরে এরকম এরকম ইনা কথা হয়েছে, পরে ওই দিনকে আমি ওর হইতেছে যে আস্তে আস্তে ওরে দাওয়াতটা দিছি আমি ওরে, যে আমরা এরকম তুমি ভালো ভালো করে থাইকো দেন পইরো, তোমরা তোমার যে ইয়ের মধ্যে যা আছে এগুলা পইরো। দেন হইতেছে যে ঘর তো একটা এরকম একটা কোশ্চেন আইছিল, পরে ওর আমি হইতেছে যে ওই দিনকে প্রায় 30-20-15 মিনিটের মতো পরে ওরে আমি একটা লেকচার দিছি। তো এইটা আমার অনেক ভালো লাগছে। ও পার ইয়া করছে না, কিন্তু আমি যে ডেলিভার করতে পারছিলাম এটাই আমার কাছে অনেক ভালো লাগছে। পরে বলুন নেক্সট উইকে এটা না বলুন নি যে আসলে ওটা আমি কেমনে ইসলামের দাওয়াতটা দিচ্ছি, হয়তো ও হয়তো কিউরিয়াস হয়েছে বা যা হয়েছে যাই হোক, কিন্তু আমি যে শিখছি এখান থেকে অনেক কিছু শিখছিলাম। আমারও এরকম একটা ফ্রেন্ড, মানে আমার এখনো ফ্রেন্ড, এখনো কথাবার্তা হয়। ও আর কি অস্ট্রেলিয়া থাকে। তো ওরেও আর কি আমি অনেক কথাবার্তা বলছি, মানে ইসলামের ব্যাপারে এরকম সেরকম। তো ওরে আর কি আমি একদিন, ও গরু মাংস খায় না, ওরা একদিন পুরান ঢাকা লয়ে আমি গরু মাংস খাওয়াইছি একদিন। তো এটার খোটা আমার এখন পর্যন্ত দেয় যে তুই আমার গরু মাংস খাওয়াইছিস। যাই হোক, ও এটা নিয়ে আপসেট না। ও আর কি রোজা টোজাও রাখে, মানে সবই ঠিক আছে, বাট এইসব বিষয় নিয়ে ওরকম আর কি এত কিউরিয়াস না। মানে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে আমি মানলাম এরকম, পরে বাকিটুকু নাই, মানে আর কি প্র্যাকটিসিং এরকম ব্যাপার স্যাপার নাই। তো এরকম অনেক, এরকম অনেক মানুষই আর কি, যে আচ্ছা ঠিক আছে, আমার কিছুদিন আগে একটা মেয়ের সাথে পরিচয় হয়েছিল, যাই হোক এখন আর কি শেষ। উম, ও আর কি ধর কোরিয়াতেই থাকে, রোমান্টিক রিলেশনশিপ এরকম কিছু না, হুম এমনিতেই। ও আর কি ধর কোরিয়াতেই থাকে, ও আর কি ধর বিশ্বাস করে যে গড আছে। ওর আর কি বাবা, হুম বাবা হচ্ছে সম্ভবত বাবা মুসলমান, মা হয়তো খ্রিস্টান, না বাবা খ্রিস্টান মা হয়তো মুসলমান, তো এরকম একটা মিক্সড ফ্যামিলি। তো ও আর কি বিশ্বাস করে যে গড আছে, এইটুকুই। বাট বাকি আর কিছু বলতে গেলে উম, বা আমি জোর করে কিছু বলতে চাইনি, বা আর কি বাকি আর কিছু ও শুনতেও চায় না, বা এরকম ওর নিয়ে এরকম কোনো ইন্টারেস্ট নাই এরকম। ঠিক আছে গড আছে আমি মানলাম, গড আছে এই পর্যন্তই। তো এরা কি অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং, না অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং করে লাভ আছে? কনক্রিট চিন্তা ভাবনা করতে হবে যে আচ্ছা গড আছে, তাইলে গড কে? হুম বাট বুঝতে হবে। গড তোমার, তোমার যে গড আছে তাহলে গড কি তোমার বানাইছে, খালি বানাই ছাড়া দিছে, তোমার কিছু বলে নাই, কি বলছে কি বলছে না, বা কি করতে হবে করতে হবে না, অনেক কিছু মানুষের, সিম্পলি মানুষের মাথায় কোশ্চেন আসবে না, এটি স্বাভাবিক। হুম তো আচ্ছা গড আছে মানলাম, বা এরপর বাঁচলাম, যা ইচ্ছা মন চাই করলাম, এরপর মরে গেলাম, তাহলেই শেষ? তো এইগুলো আর কি স্টুপিড ডিটেল লাগে আমার কাছে, যারা এরকম চিন্তা ওকে, করে। আই থিংক আমাদের আজকে পর্যন্ত রাখা উচিত 1 ঘন্টা 18 মিনিট প্রথম এপিসোড। I think we have done a lot ফার্স্ট ওয়ান। more than we ওকে, expected. Okay. হ্যাঁ কথা বলতে অনেক কথা হয়ে গেছে। হ্যাঁ, ওকে। টাইম কেমনে